তো এইটা এইটা যখন চলছিল, এইটা তো এই ঘটনা কি হলো, রাজ্যের সমস্ত বিবাহযোগ্য কন্যা যাদের ছিল সেই মা বাবার কাছে খবরটা পৌঁছে গেছে না? হয়তো এখনকার মতো ফেসবুক আর সোশ্যাল মিডিয়া ছিল না, পৌঁছতে একটু দেরি হয়েছে, এই জন্যই। কিন্তু খবরটা যখন পৌঁছাইছে তখন কি করলো, রাষ্ট্রের যত বিবাহযোগ্য কন্যা ছিল বা মা বাবা মেয়েদেরকে নিয়ে পালায়ে গেল। এখন রাজার মেয়ে ব্যবস্থা করার দায়িত্ব ছিল তার প্রধান উজিরের, কি ভেনজিয়ার না বেনজিয়ার কি নাম। তো এই ভদ্রলোকেরও বিবাহযোগ্য একটা কন্যা ছিল, তার নাম হলো শেহরজাদ। তো রাজা উজির তো জানে, প্রধান উজির তো জানে রাজা কি বদমেজাজি, যদি তার জন্য মেয়ে ম্যানেজ না করতে পারে তাহলে রাত্রি তো তাকেই খুন করবে। তো যখন সে দেখলো রাষ্ট্রের সমস্ত মেয়েরা, গার্জিয়ানরা পলাতক, পলাতক মিন রাষ্ট্র রাষ্ট্র থেকে চলে গেছে, তখন সে খুব বিমর্ষ হয়ে গেল। তার জীবন যাবে যাবে, সেটাতে সমস্যা নাই, কিন্তু তার মেয়েকে কখনো এই বদরাজের কাছে বিয়ে দিবে না। তারপরে সে যখন বাড়িতে গেল, মেয়ে তার বাবাকে বিমর্ষ দেখার পরে যখন কারণ জিজ্ঞেস করলো তখন সে বলল, তারপরে তার মেয়ে বলল, বাবা আমার সাথে বিয়ে দাও। তো বললো, এটা হতেই পারে না, আমার জীবন বাঁচানোর জন্য আমার মেয়েকে বদরাজার হাতে বিয়ে দেবো আর সকালবেলায় আমার মেয়ের লাশ পাবো, এটা হতেই পারে না। তখন মেয়ে বলল যে আমাকে বিয়ে দাও, রাজা আমাকে মারতে পারবে না। তারপরে মা বাপ মেয়ের যুক্তি তর্কে বাবা বলল, ঠিক আছে, যদি তোমাকে খুন না করতে পারে তাহলে আমি তোমাকে বিয়ে দিচ্ছি, তোমাকে গ্যারান্টি দাও, তুমি আমার গ্যারান্টি দাও। মেয়ে গ্যারান্টি দিল, রাজার সাথে বিয়ে হইল। বিয়ে হওয়ার পরে এই অ্যারাবিয়ান নাইটস এর গল্প শুরু হলো। মেয়ে গল্প বলে, বউ গল্প বলে, জামাই শোনে, শুনতে শুনতে সকাল হয়ে যায় ঠিক ইন্ডিয়ান সিরিয়ালের মতো, এমন জায়গায় যে শেষ হয় রাজার শোনার আগ্রহ আরো বাড়ে। তখন শেহজাদ বলে, আজকে তো সকাল হয়ে গেছে, ঠিক আছে, আগামীকাল বলবো, ঠিক আছে না? এইরকম বলা শুরু হলো, চলছে তো চলছে। হিন্দি সিরিয়াল কি, বাংলাদেশের সিরিয়াল কি, জি বাংলা সিরিয়াল কি চলে না এরকম? দেখছেন জি বাংলা সিরিয়াল কয়জন দেখেন? স্যার আগে দেখছি স্যার, এখন আর দেখা হয় না। হম। তার মানে ওইটার গ্রাহক কিন্তু এখনো বাড়ির ভিতরে আছে, ঠিক আছে। জি স্যার, আপনি বাড়ির তো ভিতরে আছে। দেখেন না, দেখেন অধিকাংশ বাচ্চা এবং মহিলারা দেখেন হিন্দি জানে, ফ্রম হোয়ার দে লার্ন হিন্দি, দিস দ্য সিরিয়াল। তো এমন জায়গা থেকে শেষ করে রাজার আগ্রহ বাড়ে। রাজা বলে, ঠিক আছে আগামীকাল শুনি। আগামীকাল গল্প এমন জায়গা থেকে শেষ হয়, রাজার আগ্রহ আরো বাড়ে, ঠিক আছে পরশু শুনি। এইরকম শুনতে 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 1001 রাত যখন পার হয়ে গেল, তখন রাজার ওই যে খুনের মনোবৃত্তি ছিল সেটা পরিবর্তন হলো, রাজা ভালো হয়ে গেল, শেহরজাদকে আর খুন করতে পারলো না, মারতে পারলো না, ঠিক আছে। এটা ছিল দ্য মোরাল মোরাল হিস্ট্রি অফ অ্যারাবিয়ান নাইটস, আলিফ লাইলা ওয়া লাইলা, 1001 রাত্রির গল্প, বিখ্যাত কয়েকটা গল্প। তার ভিতরে এইটা, এইগুলো বললাম। কি কি বলছিলাম বলেন তো? আলী বাবা 40 চোর দেখেননি? সিসিম ফাক, এই গল্প শোনেননি আপনারা? পড়েননি? এগুলো পড়তে হবে তো, না পড়লে হবে না। আলাউদ্দিনের চেরাক, আলাউদ্দিন কি পাইলো, চেরাক পেয়ে হঠাৎ বড় লোক হয়ে গেল না? আমরা তো প্রায় ব্যবহার করি, ভাই তুমি কি আলাউদ্দিনের চেরাক পাইছো নাকি, কেউ হঠাৎ বড় লোক হয়ে গেলে বলি কি না? এই কথা বলে না, জি শুনছেন কি স্যার। না এগুলো? জি স্যার। এইগুলো এগুলো এগুলো তো শুনতে হবে, একটু বলতে হবে, জানতে হবে, না জানলে হবে না তো, ঠিক আছে। তো এটা, তো এই অ্যারাবিয়ান নাইটস এর এই যে মেয়ে যে গল্পগুলো বলছে, তার ডেলিভারিং ক্যাপাসিটি হোয়াট দ্য ফ্যান্টাস্টিক অ্যান্ড অ্যাট্রাকটিভ, যে একজন খুনি ইজ ওয়েটিং ফর দ্য নেক্সট নাইট, হোয়াট শি উইল সে আই উইল হিয়ার, এটাই ছিল আসক্তি, ঠিক না? এটাই ছিল আকাঙ্ক্ষা, এটাই ছিল মেয়ের যোগ্যতা, ঠিক না? এই জন্য সার্থক বাক্য হতে হলে
তার তিনটা কোয়ালিটি থাকতে হবে। আমরা যখন ক্লাস 6 7-এ পড়ছি, এটা তো পড়ছি যে বাক্যের আদর্শ বাক্যের গুণাবলী হলো তিনটা: আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। এই তিনটা থাকতে হবে, না থাকলে সেটা বাক্য হবে কিন্তু আদর্শ বাক্য হবে না। ঠিক আছে, ঠিক কিনা? তো আমরা যে আলাপ আলোচনা গুলো করি, মিন আইডিয়াল স্ট্রাকচার অফ দ্য সেন্টেন্স, এই জন্য আমাদের উপস্থিতি দিনে দিনে কমে নাকি? না হুম। স্যার, উপস্থিতি যথেষ্ট পরিমাণে আজকে হ্যাঁ, স্যার। নাকি? আমি তো দেখতে পারছি এখনো পর্যন্ত 7, কিন্তু আমাদের এখানে রেজিস্ট্রেশন আছে অ্যারাউন্ড 20। তো এখন তো 13 মিনিটস অলরেডি উই হ্যাভ পাস। অ্যাটেন্ডেন্স নাম্বার 7, এক্সক্লুডিং মি ইটস 5, নাকি 6? এটা স্যার তো ঠিক আছে, কথা দশ সেটা না। জনের আমরা দশ একটা জনের জিনিস উপরে একটা স্যার জিনিস কখনো বলবো। হয় না স্যার। হ্যাঁ, কি বললাম হবে? 10 জনের উপরে স্যার হয় না কখনো। গুড। আমরা সেটাতে যাব যখন কি হয়। আমরা ছোটবেলায় পড়ছি না, নাই মামা আছে কানা মামা ভালো, নাকি? আর ঠিক 20 জন না? রেজিস্ট্রেশন থাকলেও মোটামুটি 7 জন ইরেগুলার গুড। কলেজ। তাহলে আমরা পড়লাম, আমরা ওই বাক্যে যাই। আমরা কোয়ান্টিটিতে বিশ্বাসী না কোয়ালিটিতে বিশ্বাসী, নাকি? একটা তো কিছু বলতে হবে। স্যার কোয়ালিটি স্যার। কোয়ালিটি। ওকে, তাহলে কি হলো? একটা তো কিছু বলা লাগবে, নাকি? স্যার তাহলে আমরা কি করব? আজকে আমাদের ক্লাসে আমরা যাই, আমরা যেটা পড়ব সেটা হলো, সেটা হচ্ছে আজকে আমাদের পাঠ্য বিষয় ছিল, আপনাদেরকে দেয়া হয়েছে এন্টাইটেলমেন্ট। আজকে আমরা এন্টাইটেলমেন্টটা পড়বো। হ্যাঁ, কিসের এন্টাইটেলমেন্ট? কিসের এন্টাইটেলমেন্ট পড়বো? বন্ড ইম্পোর্ট এন্টাইটেলমেন্ট, ইম্পোর্ট এন্টাইটেলমেন্ট আন্ডার বন্ড ম্যানেজমেন্ট বা বন্ড কাস্টম, বন্ড লাইসেন্স ম্যানেজমেন্ট। বন্ডের যদি আপনার একটা আমরা জানি, আমরা শিখছি কি, বন্ড হলো এমন একটা ব্যবস্থা যেই ব্যবস্থাতে আমি পণ্য কিনবো, উপকরণ কিনবো, সকল প্রকার ফর্মালিটিস সম্পাদিত হবে, কিন্তু আমি সরকারকে শুল্ক দেব, তাই তো? দিয়ে তারপরে নিয়ে আসবো, ঠিক না কিনা? স্যার, তাহলে কি ব্যাপারটা কি? বন্ডেড লাইসেন্স থাকলে তো স্যার আমি শুল্ক দেব না। দেব না। ঘটনা হলো আমি শুল্ক দেব না। সরকার বলছে ভাই তুমি শুল্ক দিবা না, এমনি এমনিতেই তো হবে না, তোমাকে কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস এর ভিতর দিয়ে যেতে হবে। প্রথম রুলস অ্যান্ড রেগুলেশনস দেখছিলাম, তোমাকে একটা বন্ড লাইসেন্স নিতে হবে। প্রথম কি বল দেখছি আমরা, বন্ড লাইসেন্স নিতে হবে। প্রথম তো তোমার ইম্পোর্ট লাইসেন্স থাকতে হবে, এক্সপোর্ট লাইসেন্স থাকতে হবে, পরে ওয়্যার হাউসের অ্যাপ্রুভাল তুমি যখন পাবা, তোমাকে একটা বন্ড লাইসেন্স নিতে হবে। এই বন্ড লাইসেন্স নিলেই হবে না, ওই বন্ড লাইসেন্সের সক্ষমতা, চালানোর মতো সক্ষমতা তোমার যেটা থাকবে, সেইটাতে তুমি, সেইটার আলোকে তুমি র মেটেরিয়ালস ইম্পোর্ট করার সুযোগ পাবে। এইটা এমনিতে এমনিতেই হবে না, তোমার ওয়্যার হাউস চেক করা হবে, তোমার মেশিন চেক করা হবে, তোমার পারফরমেন্স চেক করা হবে। সব কিছু চেক করার পরে গভর্নমেন্টের রেসপেক্টিভ অথরিটি, সুনির্দিষ্ট কর্তৃপক্ষ যদি মনে করে ইয়েস ইউ আর দ্য ফিট ফর গেটিং দ্য ইম্পোর্ট এন্টাইটেলমেন্ট পারমিশন, দেন ইউ উইল গেট। এই ইম্পোর্ট এন্টাইটেলমেন্ট অসম্ভব রকমের গুরুত্বপূর্ণ বন্ডিং ওয়্যার হাউস লাইসেন্সিং সিস্টেমে। ওই এন্টাইটেলমেন্ট কিভাবে নির্ধারিত হয়? এন্টাইটেলমেন্টের সার্টিফিকেট যদি কোনো কারণে অনিয়ম হয়, কি করে বাতিল হয়? এন্টাইটেলমেন্ট এক্সটেনশন করা যায় কিনা? এন্টাইটেলমেন্ট কে ইস্যু করে? এন্টাইটেলমেন্ট কিভাবে নেওয়া হয়? এগুলো আমরা থিওরি একটু দেখবো, প্র্যাকটিসও একটু দেখবো। ঠিক আছে? তাহলে আজকে আমাদের বিষয় হচ্ছে বার্ষিক আমদানি প্রাপ্যতা নির্ধারণ। হ্যাঁ, বার্ষিক আমদানি প্রাপ্যতা নির্ধারণ আমরা এটা আজকে দেখব। হ্যাঁ, এইটা দেখা গেলে দেখতে যে আমরা প্রথমে দেখব আমদানি প্রাপ্যতা জিনিসটা কি। একটু দেখি আমরা, যেহেতু বন্ডের যাবতীয় কার্যক্রম বাংলাতে লেখা, আমরা বাংলাও ভালো জানি বুঝি,
এই জন্য আমাদের নোটটা প্রেজেন্টেশনটা তৈরি করা হয়েছে বাংলাতে। আমরা বাংলাতে একটু পড়বো। আমদানি প্রাপ্যতা কি? অনুমোদিত মেশিনের বার্ষিক উৎপাদন ক্ষমতা অনুযায়ী এবং কাঁচামাল ব্যবহারের পরিমাণ বিবেচনাপূর্বক বন্ড সুবিধায় আমদানিযোগ্য কাঁচামালের পরিমাণ। বার্ষিক উৎপাদন ক্ষমতা অর্থ আইনের বিধান অনুযায়ী যথাযথ প্রক্রিয়ায় নির্ধারিত ওয়্যারহাউস লাইসেন্সারি প্রতিষ্ঠানের উৎপাদন প্রক্রিয়ায় সরাসরি সম্পৃক্ত যন্ত্রপাতির বার্ষিক উৎপাদন ক্ষমতা। তার মানে কি হলো, মেইন জিনিস হচ্ছে কি, মেইন জিনিস হচ্ছে, হ্যাঁ আমার উৎপাদন ক্ষমতা, উৎপাদন কে করবে? আমি তো করব না, মেশিন করবে। এই মেশিন কি করবে? কাস্টমসের সংশ্লিষ্ট অফিসাররা অডিট করবে। অডিট করার পরে তারা দেখলো আমার মেশিনের সক্ষমতা হলো বছরে 2000 মেট্রিক টন। এই 2000 মেট্রিক টন যদি আমার মেশিনের উৎপাদন সক্ষমতা হয়, এর আলোকে তারা আমাকে এন্টাইটেলমেন্ট দিবে। এই এন্টাইটেলমেন্ট দেওয়ার অর্থ হলো, মেইন প্রাপ্যতা দেওয়ার অর্থ হলো আমি এর বাইরে আমদানি করতে পারবো না। যদি করি মানিসাবল, আমাকে অন্য ফেসিলিটি সেই জায়গাতে কাট করা হবে, আমি ফাইন খাবো, পেনাল্টি খাবো। এই জন্যই বন্ডেড ওয়্যার হাউসের আওতায় র মেটেরিয়াল যখন আপনি উৎপাদন করবেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে আপনি অবশ্যই আমদানি এন্টাইটেলমেন্ট সার্টিফিকেট, আমদানি প্রাপ্য সনদ নিবেন। এই আমদানি প্রাপ্যতার সনদ সাধারণত জয়েন্ট কমিশনার, একজন জয়েন্ট কমিশনার লেভেলের অফিসার এটা অনুমোদন করতে পারে। উপরের অফিসারও করতে পারে, নিচের অফিসাররা এটা করতে পারে না। তাহলে কি হবে? আপনার মেশিন, মেইন কন্ডিশন হলো ইউ হ্যাভ দ্য সাম সর্টস অফ ফ্যাক্টরি, ইউ হ্যাভ ইনস্টলড সাম সর্টস অফ ফ্যাক্টরি। এই ফ্যাক্টরির মেশিনের যে ক্ষমতা, সেই ক্ষমতা নির্ধারণ করবে। এখন প্রশ্ন হলো একজন একজন জয়েন্ট কমিশনার, একজন ডেপুটি কমিশনার, একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার, দে আর নট দ্য প্রফেশনাল ম্যানুফ্যাকচারার, দে মে নট বি দ্য ইঞ্জিনিয়ার। এমনও হয় একজন কি হয়েছে, আমরা তো দেখছি এবার কতজন ডাক্তার হয়েছে আমাদের সিভিল সার্ভিসে, তারা অ্যাপয়েন্টমেন্ট পাইছে, কিসে পাইছে? ফরেন মিনিস্ট্রি পাইছে, অ্যাডমিনিস্ট্রেশনে পাইছে। এখন এই জায়গাতে কাস্টমসে পাইছে একজন ইতিহাসের স্টুডেন্ট। হয়তো সে ট্রেনিং করছে, অনেক কিছু করবে, সে তো জানবে, কিন্তু তার পক্ষে, একজন ইতিহাসের স্টুডেন্টের পক্ষে, ইভিন ইতিহাস কেন, একজন যদি ইঞ্জিনিয়ারও হয়, মেশিন দেখে তার পক্ষে তো বলা সম্ভব না যে এই মেশিনের বার্ষিক উৎপাদন ক্ষমতা কত। এই জন্য তাকে কিছু ডকুমেন্টস এর উপরে নির্ভর করতে হবে, তাকে কিছু সিস্টেম এর উপরে নির্ভর করতে হবে, তাকে কিছু পদ্ধতি যে সে যাচাই বাছাই করে তার জুডিশিয়াস মাইন্ড অ্যাপ্লাই করবে, তারপরে সে একটা সার্টিফিকেট বা প্রাপ্যতা নির্ধারণ করবে। সেই প্রাপ্যতাগুলো কি? প্রথম একটা জিনিস আমরা দেখব, বার্ষিক উৎপাদন ক্ষমতা নিরূপণ। অফিসাররা বার্ষিক উৎপাদন ক্ষমতা নিরূপণ করবে। সেই নিরূপণটা কি হবে? মেশিনের ক্যাটালগে বর্ণিত উৎপাদন ক্ষমতা এবং সরেজমিনে জরিপকৃত মেশিনের উৎপাদন ক্ষমতা বিবেচনাপূর্বক সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে নির্ণীত বার্ষিক উৎপাদন ক্ষমতা। তার মানে আমরা যখন মেশিন কিনি, প্রত্যেকে আপনারা যারা এটার সাথে সংশ্লিষ্ট আছেন, তখন তারা দেখবেন যে যে কি হয়, মেশিন কেনার আগে আমরা দেখি 1 ঘন্টাতে পার আওয়ার এ কতটুকু প্রোডাকশন দিতে পারে। সেই প্রোডাকশন অনুসারে আমরা মেশিন কিনি। এটার হর্স পাওয়ার হয় 10 হর্স পাওয়ার মেশিন হয়, 15 হর্স পাওয়ার হয়, 20 হর্স পাওয়ার মেশিনের ক্ষমতা, হর্স পাওয়ার। এখন তো আমরা ইংরেজিতে বলে, আগের যারা ছিল তারা বলতো ঘোড়া। এই কত ঘোড়া মেশিন, কত ঘোড়া মোটর, এটা দিয়ে নির্ধারণ করা হতো। তো একজন কি করবে, ওই মেশিন যখন কিনবে, ইম্পোর্ট করুক অথবা লোকাল পারচেজ করুক, তার কি হবে? তার ক্যাটালগ থাকবে। একজন অফিসার সেখানে যাবে, ক্যাটালগ দেখবে, ক্যাটালগে লেখা আছে পার আওয়ার প্রোডাকশন ক্যাপাসিটি 10 মেট্রিক টন। এইবার সে বললো, ভাই আপনার তো মেশিন ইনস্টল আছে, ওকে লেট স্টার্ট দ্য মেশিন। মেশিন স্টার্ট দিল, দিয়ে বললো যে ইয়েস, পার আওয়ার 10 মেট্রিক টন প্রোডাকশন হয়। এই নোট ক্যাটালগের ক্যাপাসিটি লেখা আছে, ইন প্র্যাকটিক্যাল দ্য মেশিনস প্রোডাকশন ক্যাপাসিটি আর সেম। তখন সে কি করলো, একটা সিদ্ধান্ত দিয়ে দিল যে ইয়েস, 10 মেট্রিক টন, 10 মেট্রিক টনই ঠিক আছে, উৎপাদন ক্ষমতা ঠিক আছে। কিন্তু কথা হলো, ক্যাটালগে দেখা আছে 10 মেট্রিক টন, প্রোডাকশন ক্ষমতা হইলো
9.5 মেট্রিক টন, তখন সে কি করবে? তার জুডিশিয়াস মাইন্ড অ্যাপ্লাই করবে। অধিকাংশ ক্ষেত্রে যেটা হয় সেটা হলো নিম্নের যে ক্যাপাসিটি থাকে সেটাকে বিবেচনায় নেওয়া হয়। অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ কাস্টমস এর নির্ণয় না হয় এইরূপ একজন কর্মকর্তার তত্ত্বাবধানে মেশিনের উৎপাদন ক্ষমতা জরিপ করিবেন এবং বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যবহৃত একই মেক এবং মডেলের মেশিনের উৎপাদন ক্ষমতার মধ্যে সামঞ্জস্য নিশ্চিত করিবেন। একই কথা, আমরা একই জিনিস বললাম। উনি মেশিন তো দেখবেন, মেশিনে দেখা যাচ্ছে একই মেশিন আনছে এসিআই, সেই ব্র্যান্ডের এবং সেই মডেলের মেশিন আনছে বসুন্ধরা, সেই মেশিন এবং ব্র্যান্ডের মেশিন আনছে এমএসএফ। এইগুলো তাদের নলেজে দক্ষতায় যদি থাকে সেগুলো তারা যাচাই বাছাই করবে, সামঞ্জস্য দেখবে, সাথে সাথে প্রোডাকশন ক্যাপাসিটিটা দেখবে। এটা হলো মূল ঘটনা। গ নম্বরে এসে বলছি শিল্প প্রতিষ্ঠানের বার্ষিক উৎপাদন ক্ষমতা নির্ণয় কল্পে বৎসরে 300 কার্য দিবস এবং প্রতি কার্য দিবসে 20 ঘন্টা বিবেচ্য হইবে। ব্যাপারটা কি? আমি দেখলাম মেশিনের কার্যক্ষমতা পার ঘন্টায় 10 মেট্রিক টন, তাহলে আমি হিসেব করলাম 10 × 24 240, 240 × 365, ঠিক কিনা? বলেন, এটা তো হওয়া উচিত নাকি? ঠিক কিনা? আমার কথা কি ঠিক? জি স্যার। স্যার আইনে সেরকম হওয়া উচিত, কিন্তু আইন বলছে নো, এটা হবে না। তোমার মেশিনের উৎপাদন ক্ষমতা যদি পার ঘন্টায় 10 মেট্রিক টন হয়, এইটা দিনে এইটা দিনে সর্বোচ্চ 20 ঘন্টার বেশি তুমি চালাইতে পারবে না। এটা পরে আরো অনেক কথাবার্তা আছে নিচে, আমরা সেটা দেখব। 20 ঘন্টার বেশি তুমি চালাতে পারবে না, তোমার মেশিন চলে না। তোমার 3 শিফটে যদি চালাও তাহলে তোমাকে ধরবো 20, 2 শিফটে যদি চালাও 8 আর 16, এইভাবে আপনি কয় শিফট চালান সেটা তারা বিবেচনায় নিবে। হ্যাঁ, যেহেতু আইনে লেখা আছে 20 ঘন্টা, এই জন্য আমরা 20 ঘন্টা এগুলো নিয়ে আসছি। আর একটা জিনিস বলছে 365 দিনে 1 বছর, কিন্তু ভাই 365 দিন কখনোই মেশিন না, কিছু কিছু মেশিন বাদে। বলেন যে 365 দিন চলে এমন কোন মেশিন বলতে পারেন? যেরকম গ্লাস ফ্যাক্টরির আগুন নিভানো যায় না, জ্বালাতে গেলে অনেক অনেক বেশি ফুয়েল কনজাম্পশন এবং টেকনিক্যাল ইস্যুজ আছে, এই জন্য ওইগুলো 365 দিনই প্রোডাকশন হয়। কিন্তু আরো অন্যান্য যে সমস্ত মেশিন গুলো ফ্যাক্টরি গুলো সেগুলোতে বন্ধ থাকে। ঈদ আছে, রোজা আছে, শবে বরাত আছে, দুর্গাপূজা আছে, জন্ম আছে, মৃত্যু আছে, হরতাল আছে, অবরোধ আছে, হ্যাঁ, আগুন লাগা আছে, বিভিন্ন কারণে ডিস্টারবেন্স হয়। এই জন্য আইন বলছে তুমি প্রোডাকশন ক্যাপাসিটি হিসেব করবা ম্যাক্সিমাম পার ডে 20 আর পার ইয়ার 300, এটা আমাকে বিবেচনা নিতে হবে। এইবার নিচে এসে বললো কিছু কিছু মেশিন আছে ভাই এটা 3 ঘন্টা চালানোই লাগে। ওই যে বললাম, এইরকম যদি কিছু হয়, 3 শিফটে যদি এইরকম কিছু মেশিন প্রয়োজন হয় চালানোর, তাহলে সে চালাবে এবং 24 ঘন্টার অনুমোদন সে পাবে। তবে এই মেশিনটা ডিরেক্ট সুপারভিশনে থাকবে বন্ডের অফিসাররা যে কোনো সময় সেটাকে অডিট করতে পারে, ইন্সপেকশন করতে পারে, চেকিং করতে পারে, করে তারা দেখবে যে ইয়েস really the machine is running 24 hours in a day, mean whole day the machine is running through the 3 shift, এটা তারা বিবেচনা করবে। তবে আমরা আগে যেটা বলছিলাম 24 ঘন্টা, বিশেষ বিবেচনায় বিশেষ ফ্যাক্টরিকে বিবেচনায় এটা 24 ঘন্টা পর্যন্ত এক্সটেনশন করার সুযোগ আছে, আইন একেবারে বারিত করেনি। ঠিক আছে, আমরা এটা বলে ফেলছি। সেই ক্ষেত্রে কি করবে? আকস্মিক পরিদর্শন করবে, এটা সেটা আইনে তো কত কথায় লেখা থাকে, সেগুলো যা লেখা সেগুলো বলবে। এখন কথা হলো বেসিক রুলস গুলো এবার এইরকম পড়লাম যে মেশিনের ক্ষমতা হলো 10 মেট্রিক টন। এখন কথা হলো মেশিনের ক্ষমতা 10 মেট্রিক টন, উৎপাদন ক্ষমতা 10 মেট্রিক টন হলে আমার আমদানি প্রাপ্যতা কত হবে? ঠিক আছে, এটা তাহলে কোন প্রতিষ্ঠানের মোট বার্ষিক উৎপাদন ক্ষমতা নিম্নরূপে নির্ধারিত হবে। বার্ষিক উৎপাদন ক্ষমতা তাহলে কত? 300, আমরা দেখছি 300 গুণ প্রতি কার্য দিবসে 20 ঘন্টা, হ্যাঁ, ক্ষেত্র মতো 24 ঘন্টা, উৎপাদনে ব্যবহৃত মেশিনের সংখ্যা, কয়টা মেশিন চলে, প্রতি ঘন্টায় মেশিনের উৎপাদন ক্ষমতা। আমরা থিওরিতে যে বিষয়গুলো পড়ছিলাম আমরা একটু অঙ্কের মাধ্যমে নিয়ে আসছি। তার মানে হবে, আমার উল্টা দিক যদি বলি, আমার একটা মেশিনে
পার ঘন্টা উৎপাদন করে 10 মেট্রিক টন, আমার 3টা মেশিন, তাহলে প্রতি ঘন্টায় আমার উৎপাদন ক্ষমতা 30 মেট্রিক টন। 30 × 20 × 300, ঠিক কিনা? আমি কি ভুল বললাম কিনা? এটা হলো আমার বার্ষিক উৎপাদন ক্ষমতা, ঠিক বলছি? ঠিক আছে স্যার। ঠিক আছে। এইভাবে উৎপাদন ক্ষমতা এইগুলো আজ এ স্টুডেন্ট অফ দ্য বন্ড, আপনাদের আমদানি প্রাপ্যতা যারা সরাসরি ফিল্ড লেভেলে কাজ করবেন, এইভাবে আপনাদেরকে এগুলো একটু মুখস্থ রাখতে হবে। এইটা আমার মুখের কথা না, আমরা পরবর্তীতে এই বিধিমালাটা আপনাদেরকে দেখাবো। এটা আমার তৈরি করা না, আসলে আমার কিছুই করার নাই। বিধিমালা থেকে আমরা এটা তৈরি করে নিয়ে আসছি, আমরা লিখে নিয়ে আসছি, কিছু কিছু চুম্বক পয়েন্টকে লিখছি। আপনারা এটা পড়বেন, আপনাদেরকে বিধিমালাটাও দেওয়া হয়েছে, বিধিমালাটাও একটু পড়বেন, পড়লে দেখবেন আপনাদের জন্য সহজ হয়ে যাবে। এটা গেল। এখন মেশিন তো মেশিন, 1 বছর চালালেন, 2 বছর চালালেন, মেশিনের অবস্থা আছে না, উৎপাদন ক্ষমতা কমে না? জি স্যার, কমে। আবার নতুন মেশিন আনলে উৎপাদন ক্ষমতা বাড়বে না? এইরকম যদি হয়, কি করবেন, একটা সিএ প্রতিষ্ঠান দিয়ে অডিট রিপোর্ট করানো যাবে। অডিট রিপোর্টের ফলে যেই পরিমাণ অবচয় হবে, অথবা নতুন মেশিন বসানোর পরে যেই পরিমাণ উৎপাদন ক্ষমতা বাড়বে, সেটা তবে একবার যদি আপনি মেশিন ইনস্টল করেন, এই ফর্মুলা অ্যাপ্লাই করা হয়, 3 বছর আপনি এটা নির্দ্বিধায় চালাতে পারবেন। 3 বছর পরে মেশিনকে আপনার পুনঃ পরীক্ষণ করতে হবে আপনার প্রোডাকশন ক্যাপাসিটির জন্য। নতুন ওয়্যারহাউস লাইসেন্স প্রতিষ্ঠানের বার্ষিক আমদানি নির্ধারণ, আমরা এটাই পড়ছি। আমরা এত সময় কি পড়ছিলাম, যে আমরা এত সময় পড়লাম একটা প্রতিষ্ঠান আছে, তার কেস। আমরা এখন দেখব নতুন যদি করি, নতুন যদি করি তার কেস। মোটামুটি ঘটনা একই, কাছাকাছি, বিষয়গুলো একেবারে কাছাকাছি, শুধু সামান্য একটু পার্থক্য আছে। যেইটা মেশিন চালু আছে আমি সেটা চালুটাই দেখতে পারবো, যেটা মেশিন নতুন আছে ইনস্টল হওয়ার পরে তার পরিমাণ কি হবে, তার অবস্থান কি হবে, সেটা দেখতে পারবো। নতুন ওয়্যারহাউস লাইসেন্স প্রদানের সময় বিধি অনুযায়ী নিরূপিত বার্ষিক উৎপাদন ক্ষমতার শতকরা 30 ভাগের সমপরিমাণ কাঁচামাল বার্ষিক আমদানি প্রাপ্যতা নির্ধারণ করিতে হইবে। ব্যাপারটা দেখলেন? আমি বললাম আমার মেশিনের উৎপাদন ক্ষমতা 100 মেট্রিক টন। 100 মেট্রিক টন, এইটা যদি বিপরীতে আমদানি প্রাপ্যতা পাবো কতটুকু বলেন তো? 30%। কতটুকু পাবো? 30 ভাগ। তাহলে 100 মেট্রিক টন হলে আমি কিন্তু 70 ভাগ আমি পাচ্ছি না, আমি মাত্র 30 ভাগ পাবো। তার মানে আমার মেশিনের যদি উৎপাদন ক্ষমতা 100 মেট্রিক টন হয়, আমি ইম্পোর্ট টাইটেলমেন্ট পাবো মাত্র 30 মেট্রিক টন। তাহলে আমি কি যাবজ্জীবনে আমার 100 মেট্রিক টনের ক্ষমতার মেশিন নিয়ে 30 মেট্রিক টন উৎপাদন করব? আইন বলছে যে নো, তোমাকে কম্পিটেন্সি প্রুভ করতে হবে। যদি আইন বলে, আইন দেখে, কর্তৃপক্ষ যদি দেখে যে ইউ আর ক্যাপাবল টু প্রডিউস দ্য গুডস মোর দ্যান 30%, তখন কি হবে, বাই দ্য টার্মস গ্রাজুয়ালি ইউর এন্টাইটেলমেন্ট উইল ইনহ্যান্সড, ইনক্রিজড। যদি কর্তৃপক্ষ দেখে তুমি ভালোভাবে উৎপাদনে যাচ্ছ, উৎপাদন করতে পারছো, তোমার অর্ডার আছে, তাহলে তোমার উৎপাদন বাড়াতে পারবে। এই উৎপাদন কতটুকু পরিমাণ পর্যন্ত বাড়বে? 80% পর্যন্ত বেড়ে যেতে পারে। কতটুকু? 80%। যদি সবকিছু ঠিকঠাক থাকে, আপনি কমপ্লায়েন্ট প্রতিষ্ঠান হন, যাবতীয় আইন কারণ আপনি মেনে চলেন, আপনি বন্ডের মাল চুরি করে কমার্শিয়াল মার্কেটে, ডোমেস্টিক মার্কেটে বিক্রি না করেন, আপনি ভ্যাটে রিটার্ন দাখিল করেন ঠিক মতো, আপনি কাস্টমসের নিয়ম কানুন পরিপালন করেন, তাহলে কি হবে, এই 30 ভাগ বাড়তে 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 80 ভাগ পর্যন্ত যাওয়ার সুযোগ আছে। তার মানে কি হলো, 100 মেট্রিক টন প্রোডাকশন সম্বলিত মেশিন কোনো ক্রমে আমদানি প্রাপ্যতা 80 বেশি হচ্ছে না। ঠিক আছে? এই জন্য ফুল ক্যাপাসিটির আমদানি প্রাপ্যতা সবসময় পাওয়া যায় না, কারণ ধরে নেওয়া হয় যে মেশিন 80%-এর উপরে প্রোডাকশনে যাওয়া রিয়েলি টাফ, কঠিন আছে। তাহলে এটা তো বললাম নতুন, তাহলে পুরাতন হাউসের কি হবে? পুরাতনরা এন্টাইটেলমেন্ট কিভাবে পাবে?
পুরাতন শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে মেশিনের উৎপাদন ক্ষমতা পূর্বে নির্ধারিত না হইয়া থাকিলে ওয়্যারহাউস লাইসেন্স নবায়ন পর্যায়ে বিধি 3 অনুযায়ী, তার মানে ওই প্রথমে 30, তারপরে পর্যায়ক্রমে 100। ঠিক আছে। বিধিমালা 2024 জারি হইবার পূর্বে যে সকল প্রতিষ্ঠানের ওয়্যারহাউস লাইসেন্স বিধিমালা প্রদান করা হইয়াছে এবং মেশিনের উৎপাদন ক্ষমতা নির্ধারণ করা হইয়াছে, সেই সকল প্রতিষ্ঠানের ওয়্যারহাউস লাইসেন্স নবায়নের সময় বার্ষিক আমদানির প্রাপ্যতা নির্ধারণ হবে। এখন কথা হলো, আমরা যে আইনটা নিয়ে আলোচনা করছি, এই প্রাপ্যতা বিধিমালা জারি করা হয়েছে 2000 কত সালে? 24 সালে। 2024 সালে। ঠিক আছে, 2024 সালে। এই 2024 সালের এই যে বিধিমালাটা আমরা একটু দেখি। এই বিধিমালা এই বিধিমালা সরাসরি রপ্তানিমুখী, এটা না, আমাদের এটা, এই বিধিমালা সরাসরি প্রচ্ছন্ন রপ্তানিমুখী পোশাক শিল্প ব্যতীত শিল্প প্রতিষ্ঠানের আমদানি প্রাপ্যতা নির্ধারণ বিধিমালা 2024 এইটা বলে দিছে যে আমাকে আমদানি বিধিমালা 2024, এর সাথে এটাও জড়িত আছে যে বিধিমালা এটাতে পোশাক শিল্পকে, আগেটা কি করছে, পোশাক শিল্পকে আলাদা করে দিছে, এইটা আবার পোশাক শিল্পকে অ্যাড করে রাখছে। দুটো বিধিমালা আছে, একটা হলো পোশাক শিল্প ব্যতীত, একটা হলো পোশাক শিল্প সহ। আমরা দুটো বিষয়কে এখানে একসাথে নিয়ে আসার চেষ্টা করছি আমাদের লেকচারে, আজকে আলোচনাতে। যে আলাপগুলো আমরা করলাম সেইগুলো সব দেখেন, আমরা আপনাদের এটা লিখে দিছি। এইটা এখানে লেখা আছে, মেশিনের ক্যাটালগে বর্ণিত উৎপাদন ক্ষমতা এবং সরেজ জমিনে জরিপকৃত মেশিনের উৎপাদন ক্ষমতা বিবেচনাপূর্বক সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বার্ষিক উৎপাদন ক্ষমতা নির্ণয় করিতে হইবে। তার মানে কথা হলো আমি এখানে যা বলছিলাম আগে, এই কথাগুলো আমার বানানো না। এই কথাগুলো কি আছে? এই কথাগুলো বলা আছে কোথায়? বলা আছে আমদানি বিধিমালা 2000, আমদানি প্রাপ্যতা বিধিমালা 2024 বলা আছে। আপনারা একটু মন দিয়ে পড়বেন, আমি এটা দিয়ে দিয়েছি। এই যে অ্যাসিস্ট্যান্ট কমিশনারের নিচে নাই, মেক অ্যান্ড মডেলের ভিত্তিতে উনি সেটা যাচাই করবে। এইটা দেখেন, বছরে 3 বছরে কার্যকারিতা এটা হবে। এইভাবে সবকিছু বলা আছে আইনে, সবকিছু যেইগুলো বলা আছে ঠিক সেইগুলো, আমি শুধু একটু গোছগাছ ওরা বলা, আমি গোছগাছ করে দিলাম। দুটো তিনটে বিধিমালার ভিতরে সেইগুলো বলা ছিল, আমি এক জায়গায় করে এনে দিলাম। আপনারা এটা পড়বেন, এইটার সাথে ডেফিনিট এই দুটো বিধিমালা আপনারা একটু পড়বেন বাড়িতে। যদি পড়েন, এটা পানির মতো সহজ। ইন্ডিয়ান লোকেরা বলে না জলের মতো, এই জলের মতো সহজ হয়ে যাবে। ঠিক আছে, এটা তাহলে কি হবে? এই বিধিমালা জারি হয়েছে 2024 সালে। 24 সালে হওয়ার আগ পর্যন্ত যেই পরিমাণ আমদানি প্রাপ্যতা নির্ধারিত ছিল ওইটাই থাকবে, কম বেশি হবে না। ঠিক আছে। এবারে একই কথা, যদি যদি কি হয়, প্রতিষ্ঠান যদি কোনো বছরে আমদানি আছে 10 মেট্রিক টন, এরপরে পরের বছরে সে কি হবে, 20 ভাগ। স্বাভাবিক অবস্থায় যদি সব কিছু আইন কানুন সে মেনে চলে, তার প্রোডাকশন ক্যাপাসিটি ভালো থাকে, তার যদি উৎপাদন ক্ষমতা, মেশিনের সক্ষমতা ভালো থাকে, 20 ভাগ কি হবে, এন্টাইটেলমেন্ট, র মেটেরিয়ালস, আমদানির অনুমোদন, প্রাপ্যতা মানে অনুমোদন, 20 ভাগ পর্যন্ত যোগ করে কাস্টমসের কাছ থেকে অনুমোদন পাওয়া যাবে। এই একই কথা, কমপ্লায়েন্ট প্রতিষ্ঠান বার্ষিক আমদানি প্রাপ্যতা মেশিনের উৎপাদন ক্ষমতার শতকরা 60 ভাগ পর্যন্ত প্রদান করা যাবে, যাহা ক্ষেত্র বিশেষ কোনো ক্রমে 80 ভাগের অধিক হইবে না। সোজা কথা আমরা বলছি, আগেই আমরা এটা বলছি, মেশিনের উৎপাদন ক্ষমতা যদি 100 টন হয়, তাহলে প্রথম আপনি পাবেন কতটুক? আমরা কি বলছি, 100 টন হলে কতটুক আপনি অনুমোদন পাচ্ছিলেন প্রথম? 30। বলেন তো। হুম, 100 হইলে স্যার 30%। 30 পাচ্ছিলেন। তারপরে এসে বলল কি, আপনি যদি কমপ্লায়েন্ট হন 60 পর্যন্ত পাবেন। তারপরে বলল কি, এটাও বাড়ানো যাবে, কমিশনার ইচ্ছা করলে বাড়াতে পারে, তবে কোনো ক্রমে 80-র বেশি হবে না। ঠিক আছে। এখন কি হলো,
এখন কথা হলো কি, দেখেন আমি ব্যবসা করব ভাই, আমি যে র মেটেরিয়ালস আনবো সব ব্যবহৃত হবে, আবার সেইগুলো বিক্রি হয়ে যাবে, আবার যেই দেখা যাচ্ছে আমি 10টা মডেলের জন্য র মেটেরিয়ালস আনছিলাম, 10টা মডেল দিয়ে তৈরি করব, 10টা মডেল ভালোভাবে হবে, এরকম কি সবসময় হয়? এই ঘরে বসে কম্পিউটারে যে যোগ বিয়োগ করি, আমরা গেম খেলি, হ্যাঁ, একেবারে স্টেট বিজনেস কি এরকম স্টেট হয়? না স্যার। হয় না। এই জন্য যারা আইন করছে তারাও জানে এইগুলো এরকম হয় না। এইবার আমরা আস্তে 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 দেখব ব্যতিক্রম কি, অনিয়ম কি, ভিন্নতা কি। আপনি এই অনিয়মগুলো, ভিন্নতাগুলো সম্পর্কে যত ভালো ধারণা রাখতে পারবেন, এর এক্সেলেন্সি দেন তত বৃদ্ধি পাবে। ব্যাপারটা হলো এরকম, আমি আপনাদেরকে আগেও বলছি, সোজা যে জিনিসগুলো আছে, রুলস রেগুলেশনস গুলো আছে, এইটা আপনি যত সময় পড়বেন আপনার ভ্যালু ইনক্রিজ অতটা করবে না, আপনার এক্সেলেন্সি অতটা শো হবে না, মানুষ আপনাকে অতটা ডাকবে না। 10জন ছেলে একটা প্রশ্নের উত্তর করতে পারলে, 10জন ছেলে যদি উত্তর দেয়, ওই ক্লাসে 10জনের ভ্যালু এরকম অ্যাডিশন হয় না। একটা প্রশ্ন 10জনের ভিতরে 9জন পারে না, একজন পারে, তখন ওই যেই ছেলে পারে তার ভ্যালু অ্যাডিশন হবে কি হবে না? বলেন, হবে নাকি হবে। কম হবে? এক্সট্রা বেশি হবে ভ্যালু স্যার। পাবে স্যার। বলে, বাচ্চারা হাত তোলো, বাচ্চারা হাত তোলো, 2 আর 2 যোগ করলে কত হয়? সবাই হাত তুললো। এটার কি কোনো, এইটা সব বাচ্চাদের ভ্যালুয়েশন করবে না, করবে না। যদি বলে বাচ্চারা হাত তোলো, 2 আর 2 যোগ করে তার থেকে 4 বিয়োগ করে আবার 3 দিয়ে গুণ করলে কত হয়, এইটাতে যে হাত তুলতে পারবে, হি অর শি উইল বি দা বেস্ট অন ইন দ্য ক্লাস। এই জন্যই আমাদেরকে এই বিষয়গুলো, যেগুলো অনিয়ম, যেগুলো বেনিয়ম, যেগুলো ব্যতিক্রম, এইগুলোর ক্ষেত্রে আমাদেরকে একটু বেশি ইম্পর্টেন্স দিতে হবে, তাহলে আপনাদের দাম বাড়বে, ক্লাসের গুরুত্ব বাড়বে। আপনার প্রতিষ্ঠানে যেখানে চাকরি করেন অথবা নিজের প্রতিষ্ঠানে কাজ করেন, সেই জায়গাগুলোতে ওয়েট ক্যারি করবে, তাদের এফিসিয়েন্সি বাড়বে, প্রফিটাবিলিটি বাড়বে, সেলস বাড়বে, মার্কেটিং, পার্সেস যা বলে সবকিছু বাড়বে। এখন কথা হলো, এত স্টেট কথাবার্তা বলছিলাম যে ভাই 100 টন, 50 টন, 100 টন মানে হলো 5 কন্টেনার, 4 কন্টেনার, কিন্তু এমন একটা ঘটনা ঘটলো যে ভাই আমি এমন একটা অ্যাপ্রুভাল পাচ্ছি যেটাতে আমার 1 কন্টেনারও হয় না, আমি ইম্পোর্টও করতে পারি না, তখন কি হবে? এইরকম কোনো ঘটনা যদি ঘটে, এইরকম কোনো ঘটনা ঘটে, তাহলে কর্তৃপক্ষ দেখবে যে 1 কন্টেনারের সমপরিমাণ অনুমোদন দেওয়া যায় কিনা, অথবা ফ্যাক্টরিকে চালানোর জন্য, ফ্যাক্টরিকে রান করবার জন্য, ওই যে বললাম জুডিশিয়াস মাইন্ড অ্যাপ্লাই করে তারা একটা সিদ্ধান্ত দিবে, একটা আমদানি প্রাপ্যতা নির্ধারণ করবে, যার ফলে আপনি, আপনার ফ্যাক্টরি বন্ধ না হয় আর আপনি পণ্য আমদানি করতে পারেন। এটা হবে কি, 1 কন্টেনারের নিচে যদি আনা না যায়, আপনাকে 1 কন্টেনারের অনুমোদনই কর্তৃপক্ষ দিবে। আইন সেই কথাগুলোই বলছে। এখন এই কথাগুলো তো আমি বললাম আমদানি প্রাপ্যতা। এখন আমদানি প্রাপ্যতা যদি বৃদ্ধি করা লাগে, আমরা কিন্তু আগে এই ঘুরে ফিরে ওই একই কথা আসবে, আপনার আমদানি প্রাপ্যতা আপনি বাড়াতে পারবেন। আপনাকে তো প্রথম কম ছিল, আস্তে আস্তে তো বাড়তেই হবে। আপনাকে সব কিছু মিলায় আপনার আমদানি প্রাপ্যতা বাড়বে। কিভাবে বাড়বে? আপনি অন্যায় করেননি, আপনি অনিয়ম করেননি, রাষ্ট্রের অর্থ ফাঁকি দেননি, আপনার প্রোডাকশন ক্ষমতা বাড়ছে, আপনার এক্সেলেন্সি বাড়ছে, ইয়েস, আপনার এন্টাইটেলমেন্ট উইল ইনক্রিজ। হাউ মাচ ইনক্রিজ? পূর্বের মেয়াদের কাঁচামালের মজুদের জের সহ প্রতিষ্ঠানের বার্ষিক উৎপাদন ক্ষমতার অনধিক 80% পর্যন্ত বৃদ্ধি করা যাইবে। তাহলে কি করলাম, একটা প্রতিষ্ঠানের উৎপাদন ক্ষমতা আছে 10,000 মেট্রিক টন, তো 10,000 মেট্রিক টন উৎপাদন ক্ষমতার ভিতরে তার 60,000 মেট্রিক টন, প্রথম বছর 2023 সালে তার প্রাপ্যতা ছিল 6,000 মেট্রিক টন, নাকি ঠিক বললাম কিনা? 10,000 মেট্রিক টন হচ্ছে তার ক্যাপাসিটি, সে উৎপাদন পাইছে, সে প্রাপ্যতা পাইছে, প্রাপ্যতা পেল 6,000 মেট্রিক টন, ঠিক কিনা? ঠিক তো? এখন এই 6,000 মেট্রিক টনের ভিতরে পরবর্তী বছর সে আবেদন করলো যে মাই লর্ড, আমি তো কমপ্লায়েন্ট, আমার অর্ডার আছে, আমার এলসি আছে, আমার প্রোডাকশন ক্ষমতা আছে, আমার 8,000 মেট্রিক টন এন্টাইটেলমেন্ট দেওয়া হোক।
কর্তৃপক্ষ দিতে পারে, সমস্যা নেই। কিন্তু দেওয়ার আগে অডিট করে দেখবে আপনি ওই 6,000 মেট্রিক টন প্রোডাকশনে ব্যবহার করছেন কিনা। এখন অডিট করে দেখা গেল আপনি 6,000 মেট্রিক টনে 500 মেট্রিক টন প্রোডাকশনে ব্যবহার করতে পারেননি। আপনি 8,000 টন এন্টাইটেলমেন্ট পাবেন, কিন্তু ওই 500 মেট্রিক টন কাটা যাবে, যেহেতু আপনার মজুদ আছে। ওই মজুদ থাকার কারণে আপনি 80 ভাগ পর্যন্ত অ্যালটমেন্ট পাবেন, কিন্তু আপনি আমদানি করতে পারবেন 7,500 মেট্রিক টন। আমার কথা কি বোঝা গেছে? জি স্যার। স্যার সবার আবার কাছে? একটু বলেন। হ্যাঁ, আরেকবার একটু বলেন স্যার। আর একবার, আর একবার বলবো। জি স্যার। আমার আমার উৎপাদন ক্ষমতা 10,000 মেট্রিক টন। 2023 সালে আমি প্রাপ্যতা পেলাম, এন্টাইটেলমেন্ট পেলাম 6,000 মেট্রিক টন। ঠিক আছে। আমি 24 সালে এসে বললাম আমার সক্ষমতা আছে, আমাকে যেহেতু আইনে আছে আমাকে 8,000 মেট্রিক টন করে দেওয়া হোক। কর্তৃপক্ষ বললো যে ইয়েস, এই তো সবকিছু ঠিক আছে, 8,000 মেট্রিক টনই অনুমোদন দিলাম। এখন অনুমোদন দেওয়ার সময় ইন্সপেকশন হবে। ইন্সপেকশন করতে যেয়ে দেখা গেল যে আপনার গোডাউনে গত বছরে 500 মেট্রিক টন মাল অব্যবহৃত আছে, সেটা প্রোডাকশনে ব্যবহার করা হয়নি। এটাকে বিবেচনায় নিতে হবে। এই 8,000 মেট্রিক টনের ভিতরে এটাও বিবেচনায় হবে, কারণ আপনার তো এই বছরের সর্বোচ্চ সক্ষমতা 8,000 মেট্রিক টন। তো 8,000 মেট্রিক টনের 500 মেট্রিক টন তো আপনার ওয়্যার হাউসে আছে। এই জন্য 8,000 থেকে 5,500 বাদ যাবে। আপনি আপনার এন্টাইটেলমেন্ট হলো 7,000, 8,000, কিন্তু আপনি আমদানি করতে পারবেন 7,500। ঠিক আছে। জি স্যার, বুঝতে পারছি। আমার মানে ওয়্যার হাউসে যতটুক আছে অতটুক মাইনাস হবে স্যার। হ্যাঁ, সেটা আইনের বিধান হলো কোনো ক্রমে 80-র উপরে যাওয়া যাবে না। তো আপনার তো বাসা রয়ে গেছে, সেটুকু কি করবেন? জি স্যার, মাইনাস করবে স্যার। ম্যানেজ করে দিতে হবে। যারা আইন করে বললাম না, তারা তো ভালো ছাত্র, যারা বিসিএস দিয়ে পাশ করছে, কাস্টমসে চান্স পাইছে, হ্যাঁ, ব্যাটে চান্স পাইছে, তারা কি আমাদের চেয়ে ভালো ছাত্র না খারাপ ছাত্র? অবশ্যই ভালো স্যার। ভালো ছাত্র, তাই না? যারা ভালো ছাত্র, তারা তো এসির ভিতরে থাকে, আরামেই থাকে, তাই না? ছাত্র জীবনে কষ্ট করছে, এখন ভালো থাকে। আর আমরা ছাত্র জীবনে কষ্ট করিনি, এখনো করি, তখনও করি, নাকি? জি স্যার। ঠিক না? জি স্যার। ঠিক। মাঝে ওই মাঝে দেখলাম একটা কার্টুন ছাপছে, এক বুড়া ঠেলা গাড়ি চালায়, আর এক ছেলে পায়ের উপরে জিন্সের প্যান্ট পরে পায়ের উপরে পা তুলে মোবাইল টেপে। ঠিক আছে। তো সে লিখছে, বেটা, তোর এখন পড়ালেখা করার সময়, তুই যদি পড়ালেখা না করে পায়ের উপরে পা তুলে মোবাইল টিপিস, তাহলে বুড়া বয়সে তোর ওই ঠেলা গাড়ি চালানো ছাড়া বিকল্প কোনো পথ থাকবে না। ঠিক আছে। তো এই জন্যই আমাদের কি করতে হবে, সময়ের পড়ালেখাটা সময় করতে হবে। হয়তো আমরা সেইভাবে করতে পারি নাই। একই ক্লাসে পড়ে দেখেন আপনার বন্ধুরা, কেউ এখন কালেক্টর, কেউ অ্যাডমিনিস্ট্রেটর, কেউ অ্যাসিস্ট্যান্ট জাজ, আবার কেউ আছে সেই একই অফিসের কেরানি। আছে না এরকম? অনেক আছে আছে স্যার। কি না? বহুত আছে। তো এই জন্যই আপনাকে পড়ালেখা করতে হবে। পড়ালেখার একটা দাম, ওই যে বললাম না, এক্সেলেন্সি। আপনি যত পড়বেন তত জানবেন। যা জানেন, ভুল জানেন, সঠিক জানেন, যেটা জানেন আপনাকে পড়তে হবে। পড়লে আপনি, পড়ায় অনীহা দেখানো যাবে না, পড়তে হবে। আমরা যখন ইউনিভার্সিটিতে পড়ি, আমাদের একজন টিচার ছিলেন, ভদ্রমহিলা, এখনো বেঁচে আছেন ম্যাডাম। আমাদের সময় জয়েন করছেন, বয়স আমাদের থেকে তো 6-7 বছরের বড়, কিন্তু চেহারা, ছবি, সব দিক থেকে মনে হতো আমাদের চেয়ে ছোট। ঠিক আছে। তো এই ভদ্রমহিলা ঢাকা বোর্ডে ফার্স্ট ডিভিশন করছে, ইন্টারমিডিয়েটে ঢাকা বোর্ডে ফার্স্ট ডিভিশন করছেন। ওনার ডিপার্টমেন্টে উনি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। নরওয়েতে ডিপার্টমেন্টে জয়েন করার আগে নরওয়েতে উনি এমএস করছিলেন। আমরা শুনছি নরওয়ের ওই ইউনিভার্সিটিতে সে নাকি রেকর্ড ব্রেক করছে, এত নম্বর পাইছে। তো ভদ্রমহিলা জয়েন করছেন। তো আমরা জানতাম যে উনি ভালো ছাত্র, উনি তো পড়ালেখায়, কিন্তু বাপরে বাপ, নজরুল জিজ্ঞেস করবেন, নজরুলের অগ্নিবীণা, দোলন চাপা, লাইন বাই লাইন মুখস্থ। আপনি রবীন্দ্রনাথে যাবেন, কোথায় চোখের বালি,
কোথায় শেষের কবিতা, কোথায় নৌকাডুবি, তার বলে দেওয়ার সক্ষমতা। যাবেন সমরেশ, যাবেন হুমায়ুন আহমেদ, যাবেন ইমদাদুল হক মিলন, যাবেন শেক্সপিয়ার। এত ব্রিলিয়ান্ট এবং তার পড়ালেখা আপনি আসলে যদি কেউ শুনে তার পাগল হওয়ার কায়দা। ঠিক আছে? তো যারা মেরিট থাকে, পড়ালেখা করে, পড়ালেখাটা আসক্তি থাকে। ওই যে বললাম, বাক্যের কথা বলছি না, প্রথম আসক্তি থাকতে হবে। একটার পরে একটা কি হলো, একটার পরে একটা কি হলো, ওই আসক্তি। ওইগুলা স্যার আবার মানে হুম। এই অতি মেধাবী। আসলে ঠিক অতি মেধাবী বলা যাবে না, আপনার আসক্তি থাকতে হবে, আমার এটা পড়তে হবে। ঠিক আছে না? পড়ালেখার উপরে আসক্তি যখন জন্মাবে, দেখবেন আপনি আহ, পড়ে ফেলবেন। আমাদের একটা বন্ধু আছে এখন হাইকোর্টে পোস্টিং, ও জেলা জজ। যতটুকু আমার মনে পড়ে, ও 5 পর্যন্ত ছিল ক্লাসের লাস্ট বেঞ্চার। কোনো একটা ঘটনার প্রেক্ষাপটে তার সেট আপ হয়ে গেল, 6 থেকে তার ব্যাপক পরিমাণ হয়ে গেল, ছিল কিন্তু লাস্ট। আমাদের বন্ধু, ও ঢাকা ঢাকা কোর্টের, ঢাকা জজ কোর্টে এখন পোস্টিং। এখানে হয়তো পরিস্থিতি ভালো হলে সে বিচারপতিও হয়ে যাবে, অসম্ভব মেরিট। কিন্তু সে কিন্তু প্রথম জীবনের প্রথম 4 বছরে ক্লাসের শেষের দিকে ছিল। তাহলে আমরা কি করব? পড়ালেখার প্রতি আমাদের আসক্তি থাকতে হবে, ক্লাসের প্রতি আমাদের আসক্তি থাকতে হবে। আসক্তি যদি থাকে, ডেফিনেটলি উইল ডু বেটার, নাকি? এখন কথা হলো, আমরা যে এত ইম্পোর্ট 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 নিয়ে কথাবার্তা বলছি, আরে ভাই, আমার পণ্য আমার দেশে আছে, তা আমি কেন ইম্পোর্ট করব? দেশ থেকে কিনতে পারবো কিনা? আইন বলছে ইয়েস, তুমি যদি তুমি ইম্পোর্ট না করো, দেশের থেকেও তোমার র মেটেরিয়ালস তুমি কিনতে পারবা। সেই কেনার সময় কি কি নিয়ম কানুন আছে, সেইগুলো তোমাকে মেনে চলতে হবে। আমরা দেখলাম স্থানীয় উৎস হইতে সংগৃহীত কাঁচামাল ব্যবহারের উপরে প্রাপ্যতা। তার মানে আমার আমদানি প্রাপ্যতা মিন এখানে হলো, আমি স্থানীয় বাজার থেকে কিনবো, সেটার প্রাপ্যতা যদি হয়, সরকার আমাকে দিবে। স্থানীয় বাজারের মূল্য সংযোজন কর নিবন্ধিত উৎপাদনকারী অথবা সরবরাহকারী নিকট হইতে ওয়ারহাউস লাইসেন্স প্রাপ্ত প্রতিষ্ঠান কাঁচামাল সংগ্রহ করিতে পারিবে। আমাদেরকে হাত বেঁধে দিল, তুমি যাচ্ছে তাই যার কাছ থেকে কিনতে পারবে না, তোমাকে কিনতে হবে যেই কোম্পানি, ইউ দ্য কোম্পানি কমপ্লায়েন্ট। সো পারচেজিং পারচেজিং উইল বি স্টার্টেড ফ্রম দ্য কমপ্লায়েন্ট ইনস্টিটিউশনস। যে ইনস্টিটিউটের একটা ভ্যাট নিবন্ধন আছে, তার কাছ থেকে তুমি কিনতে পারো। তুমি ভ্যাট দাও আর না দাও, দ্যাটস নো ইস্যু। তোমাকে লাইসেন্স থাকতে হবে এবং তোমাকে বলতে হবে যে এই এই কারণে আমি অব্যাহতি পাই, আমি জিরো রেটেড সাপ্লাই পাই, আমি ভ্যাট দিব না। আমার কথা বোঝা গেছে তো? বেসিক কথা হলো, আমি লোকাল মার্কেট থেকে কিনতে পারবো, কিন্তু যার কাছ থেকে কিনতে পারবো সেই ভদ্রলোকেরও কি ভ্যাট নিবন্ধন থাকতে হবে, নাকি? ভ্যাট নিবন্ধন নম্বর কত? ভ্যাট নিবন্ধনকে আমরা কি বলি? বিন বিন নাম্বার নিবন্ধন বলি, বিন বলি না নাকি? বিন বিন নাম্বার সার্টিফিকেট। স্যার। জি। তার মানে কথা হলো, আমি লোকাল মার্কেট থেকে ওইটা আমি কিনতে পারবো, কিন্তু সেটা আমার একটা নিবন্ধন নাম্বার থাকতে হবে। হ্যাঁ, যার নিবন্ধন নাম্বার আছে তার কাছ থেকেই কেবল আমি কিনতে পারবো। হ্যাঁ, এখন কথা হলো, সাথে সাথে আমাকে আরো কিছু শর্ত পরিপালন করতে হবে। সেই শর্তগুলো কি? কাঁচামাল আমদানি প্রাপ্যতা, ওই যে বললাম, আমার যতটুকু আমদানির প্রাপ্যতা, আমার যদি 80% দেয়, 80%-এর ভিতরে থাকতে হবে। আমাকে যদি 75% দেয়, 75%-এর ভিতরে থাকতে হবে, বেশি করতে পারবো না। বৈধ মূল্য সংযোজন কর চালানপত্র থাকতে হবে। অনেকে প্রশ্ন করে, ভাই আমার তো ভ্যাট নাই। ভ্যাট থাকুক আর না থাকুক, আপনাকে আপনাকে কি করতে হবে? আপনার কাগজ থাকতে হবে। ইন্টু বন্ড, ইন্টু বন্ড নিয়ে মনে হয় আমরা আলাপ করি নাই। ইন্টু বন্ড নিয়ে কি আলাপ করা হয়েছে? না স্যার। করবেন বলছিলেন হুম, স্যার। আমরা আলাপ করবো, আমরা আলাপ করবো, ক্লাসে পর্যায়ক্রমে আসে। এইগুলো লেজার মেনটেন করা, খাতাপত্র মেনটেন করা শেষের দিকের কাজ। আমরা যখন ইউডি ইউপি নিয়ে আলাপ করব, গোডাউনে যখন আমাদের মাল ঢুকবে, আমরা লেজারগুলো প্র্যাকটিক্যালি একটু দেখবো।
কিভাবে মাল ঢোকে, কিভাবে মাল বের হয়, যে পদ্ধতিতে লিখবো সেই লেখার পদ্ধতিটার নাম হচ্ছে ইনবন্ড। আমরা আইনের ভাষায় বলি ইন্টু বন্ড। মিন আমি বাইরে থেকে কিনলাম, আমি গোডাউনে স্টোর করব, তো স্টোর করতে গেলে তো আমাকে রেজিস্টার মেনটেন করতে হবে। নাকি আপনি আনবেন আর গোডাউনে ঢুকাই দেবেন, এইভাবে কি দেয়? দেওয়ার সুযোগ তো নাই। কারণ হলো আপনাকে তো আবার বের করতে হবে, আপনাকে হিসেব রাখতে হবে, ভাই 75 মেট্রিক টনের বেশি হবে না। এই জন্যই আপনাকে একটা লেজার মেনটেন করতে হবে। ওই লেজারে যেই পদ্ধতিতে মেনটেন করবেন, মাল মাল অ্যাসারশনের সময়, মাল ঢুকানোর সময়, স্টোর করবার সময়, সেটাকে বললো ইনটু বন্ড, ইন বন্ড বা ইনটু বন্ড। যখন বের করে নেব এক্স বন্ড। ঠিক আছে, তাহলে ইন মানে ঢুকানো, তাহলে ইন বন্ড রেজিস্টার আপনাকে মেনটেন করতে হবে। আর ইউটিলাইজেশন পারমিট, ইউপি বলে সংক্ষেপে। ইউটিলাইজেশন পারমিট, ইউটিলাইজেশন ডিক্লারেশন কি, এটা আমরা একটু পরে দেখবো, পরের ক্লাসে আমরা আছে, আজকে শুধু এতটুকু দেখবো। এটা আমাদেরকে মেনটেন করতে হবে। যদি এই মেনটেন গুলো করি, আমরা ইম্পোর্ট না করেও লোকাল মার্কেট থেকে কিনবো, এবং লোকাল মার্কেট থেকে কিনলে ডিউটি ফ্রির যাবতীয় ফেসিলিটেশনস উই উইল এনজয়। যদি এটা ব্রেক করি, আমি কমপ্লায়েন্ট হব না, আমি সেগুলোকে কি করব, আমার আমার বিরুদ্ধে অনিয়ম ইন্সপেকশনের মাধ্যমে আমার বিরুদ্ধে জরিমানা অথবা অন্য যে কোনো প্রশাসনিক ব্যবস্থা নেওয়া যেতে পারে, নিতে পারবে। আর যদি আমি এগুলো পরিপালন করি, আই এম দ্য কমপ্লায়েন্ট ফার্ম, আই এম দ্য কমপ্লায়েন্ট ফ্যাক্টরি, আই উইল এনজয় অ্যাজ পার সার্টিফিকেট অফ দ্য এন্টাইটেলমেন্ট অ্যাপ্রুভাল। এন্টাইটেলমেন্ট আমাকে যেটুকু অনুমোদন দিছে সেটুকু আমি এনজয় করতে পারবো। কথা হলো, আমাকে এই ক খ গ ঘ এগুলো মেনে চলতে হবে। কোনো প্রশ্ন আছে কিনা এই পর্যন্ত? আজকে আপনাদের প্রশ্নের সুযোগ আমি খুব একটা দিই না। কোনো প্রশ্ন? আপাতত নাই স্যার। প্রশ্ন করতে গেলে তো পড়তে হবে, তো আপনারা তো পড়ার সময় পাননি, তাই না? না স্যার, আমরা পড়ার সময় কেমনে পাবো? আমাদের তো ফাইল দেয় নাই কেন, এই মাত্র। কতদিন দেন? আমরা এটা তো দিয়ে না, এটা তো দিয়ে দেওয়া হয়েছে আরো কয়েকদিন আগে। তাই নাকি স্যার? আপনারা খেয়াল করেননি? অনেক দিন, 3-4 দিন আগে দিছে এবার। কারণ আপনারা বারবার বলেন বলে আমি আগেই দিয়ে দিয়েছি। গতদিন না গত পরশু দিন দিয়ে দিয়েছি। অনেকগুলো ফাইল দেওয়া হয়েছিল স্যার। হ্যাঁ, অনেকগুলো ফাইল, রাইট, অনেকগুলো। এখন তো একটু দেখতে হবে, এইগুলো দেখে দেখে আপনারা একটা ফোল্ডার 15 করবেন 20 টাকা কম না। কম্পিউটারে। হ্যাঁ, কম্পিউটারে ফোল্ডার করবেন, আলাদা আলাদা ভাবে। লেকচার শিটকে একটা ফোল্ডারে নেবেন, ওই লেকচারের সাথে সংশ্লিষ্ট মেটেরিয়াল গুলো আলাদা রাখবেন, এবং ওই একটার সাথে আর একটা মিলাই পড়বেন। ঠিক আছে? জি স্যার। এখন কথা হলো এখন কথা হলো ওয়্যার হাউজিং সুবিধা ব্যতীত আমদানিকৃত কাঁচামাল ব্যবহারের উপর প্রাপ্যতা। হ্যাঁ, আপনি ওয়্যার হাউজিং সুবিধা নেই, পাবেন কিনা আমরা দেখব আইন কি বলে। ওয়্যার হাউজিং সুবিধা ব্যতীত স্বাভাবিক শুল্ক কর পরিশোধ পূর্বক লাইসেন্সি প্রতিষ্ঠান প্রয়োজনে কাঁচামাল আমদানি করিতে পারিবে। তার মানে কথা হলো, আমার যদি ওয়্যার হাউস লাইসেন্স নাই, ঠিক আছে, এই সুযোগ সুবিধা হয়তো যেটুকু পাওয়ার কথা ছিল আমি পাইছি, অথবা যে কোনো কারণে আমি পাচ্ছি না, এরকম যদি হয়, তারপরে আমি ইম্পোর্ট করতে পারবো। আমার ইম্পোর্ট বন্ধ করা যাবে না, কিন্তু সেক্ষেত্রে আমার ওই যে অ্যাসেসমেন্ট হবে, এত সময় যে কথাগুলো বলছিলাম, আমি শুল্ক কর পরিশোধ করব না, এইরকম কেস যদি হয়, আমাকে শুল্ক কর পরিশোধ করতে হবে। এইরূপে আমদানিকৃত কাঁচামাল রপ্তানি পণ্য উৎপাদনে ব্যবহৃত হইলে নিম্ন বর্ণিত শর্ত পূরণ সাপেক্ষে উহার উপর প্রাপ্যতা প্রদান করা যাইবে। আমি এটা আনলাম, আনার পরে আমি ঠিক উৎপাদনে ব্যবহার করলাম। কিসের উৎপাদনে? এই মাল রপ্তানি হবে। যদি কর্তৃপক্ষ যাচাই বাছাই করার পরে দেখে, তাহলে এইটাকে আমার আমদানি প্রাপ্যতার ভিতরে তারা ইনক্লুড করতে পারে, করার সুযোগ আছে। 1 নম্বর কি, বন্ড সুবিধা ব্যতীত আমদানিকৃত কাঁচামাল প্রতিষ্ঠানের আমদানি প্রাপ্যতা সীমার মধ্যে থাকবে। গুড। আমি 80% আমার অনুমোদন সীমা ছিল, আমি আগে 65% আনছি, 15% আমার বাকি আছে, এর ভিতরে যদি এটা কভার করে। আমদানির সপক্ষে পণ্য ঘোষণা সহ প্রয়োজনীয় দলিলাদি থাকিতে হইবে। আমদানির সময় আমরা দেখছি না, আমরা যখন বন্দরে পণ্য আসে, আমরা কাস্টমস আইনের ধারায় T1, এই T1 অনুসারে কি করি, পণ্য ঘোষণা করি। আগে যেটা ছিল বিল অফ এন্ট্রি, বিল অফ এন্ট্রি এখন আর নাই,
বিল অফ এন্ট্রি সিস্টেমকে রহিত করা হয়েছে, সেটাকে বিল অফ এন্ট্রির পরিবর্তনে বলা হয়েছে পণ্য ঘোষণা। এই পণ্য ঘোষণা কাস্টমস আইন 2023-এর ধারা 81, সেখানে বলা আছে বন্দরে যখন পণ্য আসবে তোমাকে পণ্যের ঘোষণা করতে হবে। এটা বিধিমালা আছে আমদানি পণ্যের ঘোষণা, শুল্কায়ন ও পুনঃশুল্কায়ন বিধিমালা 2024। ওই 24-এর আওতায় আপনাকে পণ্য ঘোষণা করে সাথে সাথে এই ঘোষণার সাথে যাবতীয় কাগজপত্র জমা করতে হবে। জমা করার পরে কর্তৃপক্ষ দেখবে যে আপনার সকল কাগজপত্র ঠিক আছে। যদি কাগজপত্র ঠিক থাকে আপনার পণ্যের শুল্কায়ন হওয়ার আগে কি হবে, শ্রেণীবিন্যাস হবে। শুল্কায়ন করবে, ওই শুল্কায়নের সপক্ষের যাবতীয় দলিলাদি আপনার কাছে থাকতে হবে। তো এই যাবতীয় দলিলাদিতে কি থাকবে? আপনার থাকতে পারে বিল অফ লেডিং, কমার্শিয়াল ইনভয়েস, প্যাকিং লিস্ট, সার্টিফিকেট অফ অরিজিন। শেষে এখনো যেটাকে পণ্য ঘোষণা বলি, আইনে বলছি পণ্য ঘোষণা, কিন্তু আমরা আসলে এটাকে বিল অফ এন্ট্রি এখনো বলি, মুখে এটা থাকতে হবে। হ্যাঁ, কোনো প্রশ্ন? সরিষা সাহেব, কথা কিছু বলবেন? আবার কি হবে? ইন্টু বন্ড করতে হবে। ইন্টু বন্ড কি আমরা আলাপ করছি, আমি পণ্য বাইরে থেকে আনছি, সেটা নির্দিষ্ট সময়ের ভিতরে আমার গোডাউনে রেজিস্ট্রি করে ইনভেন্টরি করে সেটা থাকতে হবে। ইউটিলাইজেশন পারমিট আমার থাকতে হবে। এই দুটো বিষয় নিয়ে আমরা আলাপ করছি, এখন এটা আর বলবো না। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা? কোনো প্রশ্ন? স্যার একটা কোশ্চেন আছে, তবে বলেন, কোশ্চেন করা ঠিক হবে কিনা? করেন স্যার, করেন, সমস্যা কি? স্যার লোকালি ইউটিলাইজেশন পারমিটটা আরেকবার একটু কাইন্ডলি। হুম স্যার, ইউটিলাইজেশন পারমিশন হলো আমি পণ্য যখন গোডাউন থেকে নেব, ওয়্যারহাউস থেকে বের করব, ফিনিশ প্রোডাক্ট তৈরি করবার জন্য কতটুকু পাবো কর্তৃপক্ষের কাছ থেকে একটা অনুমোদন নিয়ে নিতে হয়। এটার জন্য আমাদের আলাদা ক্লাস আছে, ইউপি এবং ইউডি, সেই জায়গাতে আমরা বিস্তারিত আলাপ করব। যদি আজকে এটা আলাপ করতে যায় তাহলে আজকেরটা আবার শেষ হবে না, ঠিক আছে? এইটা নিয়ে নেক্সট ক্লাসে হয়তো আমাদের শিডিউল পড়বে, সেটাতে আমরা ডিটেইল আলাপ করব। এটা কে ইস্যু করে, সরকার ইস্যু করে না বাণিজ্য সংগঠনগুলো ইস্যু করে, ইস্যু করার প্রক্রিয়াটা কি, সেগুলো আমরা দেখব। ঠিক আছে? হ্যাঁ, আর কি বলছিলেন সোহেল সাহেব, বলেন। স্যার যদি আমি মানে দেশের ভিতর থেকে ক্রয় করি, হুম সেই ক্ষেত্রে আমার বন্ড লাইসেন্স আছে, সেই ক্ষেত্রে আমার স্যার শুল্ক দেওয়া লাগলো না। হুম। কিন্তু আমি যার কাছ থেকে কিনতেছি তার প্রেক্ষাপটটা কেমন হবে স্যার? হ্যাঁ, কথা হলো শুল্ক মানে কি? দেশের ভিতরতে যখন কিনবেন তখন কি আমার ইম্পোর্ট ডিউটি হবে? না না স্যার, ওই যে আলাদা যে ভ্যাট থাকে, ট্যাক্স, ভ্যাট ভ্যাট, ভ্যাট থাকে। রাইট। হু উইল পে দ্য ভ্যাট, পারচেজার অর সেলার? এটা তো ডিপেন্ড করে সেল কন্ট্রাক্টের উপরে। হ্যাঁ, আমি কিভাবে পারচেস করতেছি সেটার উপর ডিপেন্ড করবে না এই ভ্যাট? ডিপেন্ড করবে সেল কন্ট্রাক্টের উপর, রাইট। এখন আপনি সেল কন্ট্রাক্ট করলেন যে ভাই ভ্যাট তুমি সেলার, তুমি দিয়ে দিবা। তো যেই ভদ্রলোক সেল করবে ভ্যাটটা সে দেবে, সে কি পাগল আপনার কাছ থেকে ভ্যাটের টাকাটা নিয়ে নেবেন না? 100 টাকার মাল ফাট করে সে ধরবে 115 টাকা, ঠিক কি না? কারণ জি ভ্যাট স্যার। তাকে পরিশোধ করতে হবে। এখন আপনি জানেন আপনার ভ্যাট নাই, তো আপনি কি পাগল হয়ে যাবেন ওকে বলবেন যে ভাই তুমি ভ্যাট দিবা? তখন তো আপনি বলবেন ভাই ভ্যাট আমি দেবো, ঠিক কি না? জি স্যার। এই জন্য তো বলছে তখন আপনি 6.3 ইস্যু করবেন, লিখে দেবেন সেলসে ভ্যাট শূন্য। যখন শূন্য পাবেন, বাস, যে বেচবে তারও দেয়া লাগবে না, যে কিনবে তাকেও দেয়া লাগবে না, ঠিক কি না? আপনাদের স্যার, ভ্যাটের ক্লাস যেটা হবে, যারা ভ্যাটে আছেন ওই জায়গাটাতে যখন ডিমড এক্সপোর্ট পড়াবে তখন আপনারা ভালো করে পড়তে পারবেন। হ্যাঁ, বলেন। না স্যার, বুঝতে পারছি আমি। বোঝা এই গেছে? ভ্যাট, জি আর স্যার, জি কারো স্যার। কোনো এই রিলেটেড কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে করেন, প্রশ্ন থাকলে কি হয়, ক্লাস এনজয়েবল হয়, মোটিভেশনাল হয়। আরেকটা কোশ্চেন স্যার, যে রিসিপ্রোকাল না হলে, হ্যাঁ বলেন। স্যার যে আপনি বললেন যে প্রথমে যখন আমাকে ইন্সপেকশন করলো, দেখলো আমার ক্যাপাসিটি দেখলো, প্রথম পর্যায়ে আমাকে 30% স্যার এই আনার জন্য অনুমতি দিবে আর কি। যদি আমার 100% ক্যাপাসিটি থাকে আমি 30 ভাগ আনতে পারবো আর কি। হুম। এটা স্যার প্রথম আমার 1 বছর কি এটা কন্টিনিউ করতে হবে? এই 1 বছর কন্টিনিউ করার পর দেন সবকিছু ঠিকঠাক থাকলে? আসলে আসলে আমরা এটা দেখব,
আসলে কি হয়, আমদানি প্রাপ্যতায় 1 বছরের জন্য ইস্যু করা হয়। ঠিক আছে? তা আইনে বলা আছে যদি কর্তৃপক্ষ মনে করে যে কোনো সময় এটা হ্রাস বৃদ্ধি করা যাবে। ঠিক আছে? ও জি স্যার। আমরা সার্টিফিকেট গুলো একটু দেখাবো। ওকে, তাহলে আমরা একটু একটু এই একটা দেখি। এই দেখেন, এটা হলো কি, মেসার্স জুবায়ের ফুটওয়্যার লিমিটেড এত 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 বন্ড লাইসেন্স নম্বর এত অনুকূলে ইস্যুকৃত কত 24/9/2024 হইতে 23/9/2024 পর্যন্ত আমদানি প্রাপ্যতা 3 মাস বৃদ্ধিকরণ। তার মানে কি হয়েছে, কি হলো, 1 বছরের অনুমোদন দিছিল, 3 মাস বাড়ায় দিছে। এইবার দেখেন এটা কি হয়েছে, এই প্রতিষ্ঠানের তৈরিতে কাঁচামাল বিবরণ ও এসএস কোড 1 বছরের জন্য বার্ষিক আমদানি প্রাপ্যতার পরিমাণ উল্লেখ করা হইল। ঠিক আছে? তাহলে আমদানি প্রাপ্যতা কতদিন দিচ্ছে? 1 বছর। এই ভদ্রলোকের আমরা দুটোই নিয়ে আসছি, যে এখানে 1 বছর দিছিল, কিন্তু যে কোনো কারণে উনি 1 বছরের পরে আমদানি প্রাপ্যতা নতুন প্রাপ্যতা নির্ধারণ করাতে পারেননি। এই জন্য কর্তৃপক্ষ ফ্যাক্টরি তো আর বন্ধ রাখা যাবে না, এই জন্য তাকে 3 মাসের টাইম বৃদ্ধি করেছে। ঠিক আছে? কর্তৃপক্ষ কখনো জটিল থাকে না। এই এই দুটো কি বুঝছেন কিনা, সবাই বুঝতে পারছেন কিনা স্যার আরেকবার একটু বলেন স্যার। বলেনি। এইটা হলো এন্টাইটেলমেন্ট। কি হলো, এই বছরে দেখেন কয় বছরে দিছে, এটা পড়েন, কয় বছরে দিছে? স্যার 1 বছরের জন্য। 1 বছরে। তাহলে এন্টাইটেলমেন্ট কয়দিনের জন্য হয় সাধারণত? এক 1 বছর। বছর। এই দেখেন এত মেশিন সব দিছে, এত প্রোডাকশন সব দিছে তাকে, হ্যাঁ। হুম, এটা দিছে। আমরা বলছিলাম কে ইস্যু করে, যুগ্ম কমিশনের নিচে কেউ ইস্যু করতে পারে। এই দেখেন এখানে সই করছে কে, ব্যারিস্টার পূরবী সাহা, উপকমিশনার। তো আমরা যে বক্তব্যটা বললাম এটা কি সত্যি মিথ্যে হয়ে গেল না? এই দেখেন নিচে লিখছে যুগ্ম কমিশনারের পক্ষে। ঠিক আছে? তাহলে আমাদের বক্তব্যটা কি সঠিক ছিল? জি স্যার। ওকে, এখন দেখেন এই 1 বছর তো দিছে, এইটাও 1 বছরের জন্য দেয়া ছিল, কিন্তু 1 বছর কবে ছিল, 24/9/24 থেকে 23/9/25 পর্যন্ত। এই ভদ্রলোক 1 বছর পরে তার কি নিতে হবে, আবার নতুন করে প্রাপ্যতা নেওয়া লাগবে কিনা? হুম, জি স্যার। হ্যাঁ, জি স্যার, নিয়ম অনুযায়ী নেওয়া লাগবে তো স্যার। পারেনি। কি লিখেছে দেখেন, উপর্যুক্ত বিষয়ের প্রতি আপনার দৃষ্টি আকর্ষণ পূর্বক জানানো যাচ্ছে যে এত 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 বন্ড লাইসেন্স নম্বর এত 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 তারিখ নামীয় প্রতিষ্ঠানটি এত তারিখেতে এত তারিখের প্রাপ্যতার মেয়াদ 3 মাস বৃদ্ধির জন্য এ দপ্তরে আবেদন করেছেন। প্রতিষ্ঠানের আবেদনের প্রেক্ষিতে জাতীয় রাজস্ব বোর্ড এছাড়াও 214 এত 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 তারিখ এত বিধি মোতাবেক নিম্নোক্ত শর্ত সাপেক্ষে 24/9/24 হইতে 23/9/24 খ্রিস্ট মেয়াদের আমদানি প্রাপ্যতার মেয়াদ 3 মাস 23/12/2025 পর্যন্ত বৃদ্ধি করা হইল। ঠিক আছে? এইটা কি করলো, ওই ভদ্রলোক আমদানির প্রাপ্যতা নির্ধারণ করতে পারেনি। 1 বছর পরে ওনার যে কোনো ডিফিকাল্টিস ছিল, হয় অডিট হয়নি অথবা অন্য কোনো ডিফিকাল্টিস আছে, এই জন্য সে কি করেছে, গত মাসে যেটা ছিল, গত বছর যেটা ছিল সেটা এক্সটেনশন করার জন্য অ্যাপ্লিকেশন করেছে 3 মাস। এটা করা যায়, এটা করবে। আইন কখনো আপনার ব্যবসাকে আটকে দিবে না, কি করবে, ব্যবসা করার সুযোগ দিবে। এই জন্য আপনাকে 1 বছরের জন্য আমদানি প্রাপ্যতা হবে। কোনো কারণে যদি 1 বছর পরে নতুন করে প্রাপ্যতা আপনি না পান, আপনি অ্যাপ্লিকেশন করলে 3 মাস আপনার বাড়ান, সমস্যা নেই। এইটা আলাপ করলাম, ওই জিনিসটা চলে আসলো, আমদানি প্রাপ্যতার মেয়াদ বৃদ্ধি। এই যে 3 মাস বৃদ্ধি করা যাইবে। ঠিক আছে, কয় মাস বৃদ্ধি করা যাইবে? অবশিষ্ট এই ক্ষেত্রে নতুন প্রাপ্যতা নির্ধারণের সময় বর্ধিত সময়ে ব্যবহৃত পরিমাণ বিয়োজন করিতে হয়। এখন কথা হলো ওই যে কথা বলছিলাম, 3 মাসে আপনার প্রাপ্যতা হলো 3000 মেট্রিক টন, কিন্তু গত বছরের মাল আপনার 1000 মেট্রিক টন রয়ে গেছে। আপনি আমদানি প্রাপ্যতা 3000 মেট্রিক টন পাবেন, কিন্তু আমদানির সুযোগ পাবেন 2000 মেট্রিক টন। বোঝা গেছে? জি স্যার। ওকে,
এই বিয়োজনের শর্ত একই জিনিস, বিয়োজনের শর্ত যেটা বললাম ওইটা, যেটা আছে সেটা থাকবে, সেটা বাদ দিয়ে আমাদেরকে কি করতে হবে, আমাদের পরবর্তী স্লট নির্ধারণ করতে হবে। জিনিসটাই এক। এখানে কি হবে, এই যে নিয়ম কানুন গুলো সব বলা আছে এখানে। এখানে যে বিষয়গুলো আলাপ করছি ডিটেল, এইগুলো এখানে একটা বলা আছে। এই যে আপনি বিয়োজনের শর্তে যে প্রত্যয়নপত্র দিবেন, একটু আমরা পড়ি। বার্ষিক নিরীক্ষা ও আমদানির প্রাপ্যতার মেয়াদ সমাপনান্তে নিরীক্ষার লক্ষ্যে দলিলাদি দাখিল করা হইয়াছে বা নিরীক্ষণ চলমান রহিয়াছে, এইরূপ পরিস্থিতিতে খালাসের অপেক্ষায় থাকা আমদানি পণ্য চালান ছাড় করণার্থে আবেদনক্রমে কমিশনার অব দ্য কাস্টমস বন্ড বা ক্ষমতাপ্রাপ্ত কমিশনার বন্ড কাস্টমস পণ্য চালানের ক্ষেত্রে নিম্ন বর্ণিত তথ্যাদি উল্লেখপূর্বক একটি প্রত্যয়নপত্র আমদানি কাস্টমস হাউসের কমিশনার বা কাস্টমস স্টেশন নিয়ন্ত্রণকারী কমিশনারের নিকট প্রেরণ করিবেন। আমার কি হয়েছে, আমার মালামাল বর্ডারে চলে আসছে, আমদানি প্রাপ্যতা নির্ধারণ করা হয় নাই, আমার মাল তো মাসের পর মাস দিনের পর দিন ড্যামারেজ খাইতে পারে না, এই জন্য কি হবে, এই সংশ্লিষ্ট কমিশনারের কাছে কি করবে, আবেদন পাঠাতে হবে। সেই আবেদনে কি কি থাকবে, এলসি নম্বর থাকবে, বিএল নম্বর থাকবে, ওই যে কথাগুলো আমরা বলছিলাম পণ্য ঘোষণার সময় যেই যে কাগজপত্র আমাদেরকে সাবমিট করতে হয়, সেইগুলো এলসির কাগজ দেব, বিএল দেব, অথবা এয়ারওয়েল দেব, এয়ারওয়ে বিল দেব, অথবা ট্র্যাক রিসিট দেব, ইনভয়েস দেব, পণ্যের বর্ণনা এবং পরিমাণ সম্পর্কিত যাবতীয় তথ্যপত্র আমাদেরকে দিয়ে সংশ্লিষ্ট বন্দর অথবা এলসি স্টেশনের ক্ষমতাপ্রাপ্ত কমিশনারের কাছে আবেদন করতে হবে। প্রত্যয়নপত্রে উল্লেখিত পরিমাণ কাঁচামাল পরবর্তী মেয়াদের আমদানি প্রাপ্যতা হইতে বিয়োজিত হইবে। একেবারে একই কথা, আমরা এগুলো আগে একবার পড়ছি, বারবার এটা বলছি, যেইটুকু আমি পাবো এইটুকু তো আমি আনলাম। আগে যেটা আমরা বলছিলাম গোডাউনে আমার আছে সেটা বাদ যাবে। এইটা হলো যে ভাই আমার চলে আসছে, এখনো প্রাপ্যতা নির্ধারিত হয়নি, নতুন বছর শুরু হয়েছে, এইরকম যদি স্পেশাল পারমিশন যদি হয়, এই বছরে আমি যদি 10,000 মেট্রিক টনের অনুমোদন পাই, আর এখন যদি আমার 500 মেট্রিক টন আসে স্পেশাল পারমিশনে, তাহলে বোঝা গেছে কিনা, বুঝতে পারেননি, বোঝেননি, বুঝছেন কে কে বলেন তো একটু। হুম, আমি বুঝি নাই স্যার। বোঝেননি। কথা হলো আমার আমদানি প্রাপ্যতা শেষ, কি হয়েছে, আমদানি প্রাপ্যতা শেষ, আমদানি প্রাপ্যতা আমি পাইনি, কিন্তু আমার বন্দরে মাল চলে আসছে। মাল চলে আসলে কমিশনার, বন্ড কমিশনার আমাকে মালটা খালাস করার অনুমোদন দিল। খালাস করলাম 500 মেট্রিক টন। কত মেট্রিক টন? 500। 500। 500। আমি খালাস করার পরে আমি আমদানি প্রাপ্যতা পাইলাম 3,000 মেট্রিক টন। 3,000 মেট্রিক টন থেকে 500 তো আমি নিয়েই চলে আসছি, ওইটার ভিতরে ক্যালকুলেশন আনতে হবে। তাহলে ওই 500 বাদ দিয়ে আমি আর 2,500 টন আমদানি আনতে পারবো। কঠিন না সহজ? সহজ স্যার। সহজ। একেবারে সহজ, পানির মতো সহজ। ঠিক আছে। এবার নতুন সংযোজিত বা অপসারিত মেশিন, এখন কথা হলো যে আমরা প্রথম যেটা বলছিলাম যে মেশিন, আমি একটা মেশিন বসালাম, বা মেশিনের কর্মক্ষমতা ঠিক থাকে, আপনি যখন বয়স যখন আপনার 11 বছর ছিল তখন যেইভাবে দৌড়াইতে পারতেন, এখন কি আপনি দৌড়াইতে পারেন? না স্যার। পারবেন না তো। 11 বছর বয়সে নারকেল গাছের মাথা থেকে আপনি লাফ দিতেন পুকুরের মাঝখানে, এখন পারেন? না স্যার। পারবেন না। কারণ হচ্ছে কি, আপনার বয়স হয়েছে, এটাই তো। সোহেল সাহেবের মাথায় দেখা যাচ্ছে চুল নাই, ওনার 10 বছর বয়সে কি এরকম ছিল? না হুম, স্যার। ছিল না, ছিল না। হ্যাঁ, তো ব্যাপারটা এরকম। মেশিন আপনার আজকে আনলেন, আজকে এই মেশিনের ক্যাপাসিটি আছে 100 মেট্রিক টন। ভাই 10 বছর পরেও 100 মেট্রিক টন ক্যাপাসিটি থাকবে? না না স্যার। স্যার। আমাদের সরকারি চিনি কলগুলো চলে না, আমাদের সরকারের পাটকলগুলো চলে না, কিন্তু বেসরকারি পাটকলগুলো চলে। কেন চলে না? এই মেশিনগুলো লং ব্যাকডেটেড, তাদের যে প্রোডাকশন ক্যাপাসিটি
সেটা কমছে। সাথে সাথে তারা যেই ডিজাইনের, যেই মডেলের, যেই কোয়ালিটি প্রোডাক্ট তৈরি করে, এখন সেগুলো চলে না, ঠিক কি না? বিষয় একটা না, শুধু তাদের প্রোডাকশন ক্যাপাসিটি কমছে শুধু তাই না, সাথে সাথে তারা যেটা তৈরি করতো এখন তো সেটা চলে না। চলে এখন জুট দিয়ে, আপনারা দেখবেন আজকে 30 থেকে 40 50 বছর আগে সব ছিল জুটের কার্পেট। এখন আপনার এলিফ্যান্ট রোডে যান তো, আপনি পল্টনে যান তো, কোনো দোকানে জুটের কার্পেট পাবেন কিনা? কোনো দোকানে জুটের কার্পেট বেচে? বিক্রি করবেন না, কারণ ওটা বিক্রি হয় না। নাকি হয়? হয় না স্যার। কারণ হলো কি, তো যেই যেই মেশিনগুলো দিয়ে জুটের কার্পেট বানাইতো, সেগুলো কি হয়েছে? সেগুলো রিনোভেশন করতে হয়েছে, সেগুলো সিনথেটিকে ট্রান্সফার করতে হয়েছে, নাকি সুইচ করতে হয়েছে, নাকি? এইরকম যদি হয়, নতুন মেশিনের যদি আপনি আনেন, সেই মেশিন যখন আপনি ইনস্টলমেন্ট করবেন, পুরোনো মেশিন যখন আপনার সক্ষমতা কমবে, সেটা যখন আপনি সেটাকে রিনোভেশন করবেন, তার তার উৎপাদন ক্ষমতা কমবে বা বাড়বে। এখন কথা হলো, প্রথম মেশিন যখন আমি আনছিলাম, তখন তো আমরা ফাটাফাট বলে দিছিলাম, আমি মেক দেখব, মডেল দেখব, আমি ক্যাটালগ দেখব, ক্যাটালগ দেখে দেখবো অন্যান্য মেশিনের সাথে এটার প্রোডাকশন উৎপাদন ক্ষমতা মিলাবো, মিলাই আমি একটা সার্টিফিকেট ইস্যু করে দেবো। ভাই এখন তো এটা দেখলাম, এটা তো আর ক্যাটালগ নাই, এই মেশিন আসছে 30 বছর আগে, তো এখন তো আর ক্যাটালগ নাই, আমি মেশিন ইনোভেশন করছি, করার পরে আমার মেশিনের উৎপাদন ক্ষমতা কমে যাওয়ার কথা ছিল, উৎপাদন ক্ষমতা বেড়ে গেছে। তখন কি হবে? তখন সংশ্লিষ্ট অ্যাকাউন্ট্যান্ট কোম্পানি, সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট কোম্পানির কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে। তারা যেভাবে সার্টিফিকেট ইস্যু করবে, ওইভাবে আমার মেশিনের উৎপাদন ক্ষমতা নির্ধারিত হবে, এবং আমি সেইভাবে আমদানি প্রাপ্যতা পাইব। কোনো শিল্প প্রতিষ্ঠানে স্থাপিত ব্যবহৃত মেশিনের সংখ্যা হ্রাস পাইলে ওই মেশিনের নিরূপিত উৎপাদন ক্ষমতার ভিত্তিতে আনুপাতিক হারে আমদানি প্রাপ্ত হ্রাস করিয়া তা পুনর্নির্ধারণ করিতে হইবে। আমার মেশিন ছিল 10টা, মেশিন 3টা ভেঙে গেছে, আমি আর ঠিক করতে পারি নাই, তাহলে তো আমি 10টার প্রাপ্যতা পাবো না, আমি 7টার প্রাপ্যতা পাবো। ঠিক আছে? কি সাধারণ শর্তাবলী ওই এক কথা, ঘুরে ফিরে একই কথা আসছে, কোনো ক্রমে 80 ভাগের অতিরিক্ত হবে না। এখন নতুন সংযোজিত মেশিন কি হবে? নতুন সংযোজিত বা অপসারিত মেশিনের ক্ষেত্রে আমদানি প্রাপ্যতা পুনর্নির্ধারণ, আমরা এগুলো আলাপ করে ফেলছি। মেশিন নতুন হইতে পারে, মেশিন আবার খারাপ হয়ে নষ্ট হয়ে যাইতে পারে। কি কি লিখছি আমরা একটু পড়ি, যদি এখানে পড়ি, আমদানি প্রাপ্যতা নিম্ন বর্ণিত ক্ষেত্রে নির্ধারিত পদ্ধতিতে বৃদ্ধি করা যাইবে। প্রতিষ্ঠানের বিরুদ্ধে দাবিনামা, অবৈধ অপসারণ, জালিয়াতির অভিযোগে দাবিনামা সম্বলিত কারণ দর্শাও নোটিশ জারি করা হইয়াছে, কিন্তু এখনো বিচারাদেশ জারি হয় নাই। আমরা কি বললাম? কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ আনা হয়, জারি করা হইয়াছে, কিন্তু বিচারাদেশ হয় নাই, এরকম যদি হয়, তাহলে সে পুনর্নির্ধারণ করাতে পারবে। কমিশনারেটের বিচারাদেশের বিরুদ্ধে পরবর্তী আপিল কর্তৃপক্ষ কর্তৃক প্রতিষ্ঠানের পক্ষে রায় প্রদান করা হলে, আমার বিচার হয়ে গেছে, আমার কমিশনার থেকে আমার পক্ষে রায় গেছিল, আমি হায়ার কোর্ট থেকে জিতে গেছি, ওই একই কথা যেটা বলি, সোজা কথা, চূড়ান্ত শাস্তি না হওয়া পর্যন্ত আমার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না। আমি যদি এই সময় কোনো অ্যাপ্লিকেশন করি বৃদ্ধি করার অথবা হ্রাসকরণ করার, সেটা আমাকে করে দিতে হবে, কোনো ক্রমে আমাকে আটকানো যাবে না। বর্ধিত আমদানি প্রাপ্যতা নিম্নবর্তিত ক্ষেত্রে প্রদান করা যাবে না। সেগুলো কি কি? আমি যদি কাঁচামাল অপসারণ করি, আমি যদি কোনো অন্যায় করি, আমি কাস্টমসে যদি আমার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেই, সেই ক্ষেত্রে আমি আমদানি প্রাপ্যতা পাবো না। আমার বিরুদ্ধে কোনো জালিয়াতি এইরকম জন্য অভিযোগ প্রমাণিত হয়, তাহলে আমি নতুন প্রাপ্যতা পাবো না। যদি আমার ওয়্যার হাউস, মূল জিনিস হলো আমাদের ওয়্যার হাউস লাইসেন্স, কোনো কারণে যদি আমার ওয়্যার হাউস লাইসেন্স স্থগিত করা হয়, তাহলে আমি সেটা পাবো না। আমাদের কাছে অনেক মামলা আসে যেগুলোতে ওয়্যার হাউস লাইসেন্স স্থগিত করা আছে, কিন্তু তার ইম্পোর্ট হয়ে গেছে, সেক্ষেত্রে আইন সুস্পষ্ট ভাবে বলছে যে যদি ওয়্যার হাউস লাইসেন্স স্থগিত করা থাকে, সেক্ষেত্রে আপনি এন্টাইটেলমেন্ট পাবেন না।
হয় আদালতের আদেশ নিয়ে আসতে হবে, না হলে ওই স্থগিত আদেশ আপনাকে প্রত্যাহার করে নিতে হবে। ঠিক আছে, এটা হবে, পাবেন না। সরকার আপনার বিপক্ষে রায় দিয়েছে, আপনি জরিমানার টাকা, অর্থদণ্ডের টাকা পরিশোধ করেননি, এইরকম যদি হয় সেক্ষেত্রে আপনি প্রাপ্যতা পাবেন না। এখন এটা যেটা বললাম, এরপরে আমরা দেখব আমার বার্ষিক প্রাপ্যতা ছিল 80%, আমি এর অতিরিক্ত যদি আমদানি করে ফেলি তখন কি হবে। আমরা যেটা বললাম, একটা আইন যখন করা হয় সকল বিষয় ওই আইনে কভার করার চেষ্টা করা হয়, সেগুলো এখানে বলা হয়েছে। আমি যদি নির্ধারিত বার্ষিক আমদানি প্রাপ্যতার অতিরিক্ত কাঁচামাল আমদানি করি তাহলে কি হবে। 1 নম্বর আমরা একটা দেখব, প্রতিষ্ঠানের বার্ষিক আমদানি প্রাপ্যতা নির্ধারিত হইবার পর সংশ্লিষ্ট মেয়াদে উক্তরূপ আমদানি প্রাপ্যতার অতিরিক্ত কাঁচামাল আমদানি করা হইলে তা প্রযোজ্য শুল্ক করাদির সমপরিমাণ অর্থের নিঃশর্ত অব্যাহত অব্যাহত কন্টিনিউয়াস যেটাকে বলি ব্যাংক গ্যারান্টির বিপরীতে বন্ডের আওতায় এই শর্তে খালাস দেওয়া হইবে যে কোনো ক্ষেত্রে তার সংশ্লিষ্ট মেয়াদে মোট আমদানির পরিমাণ ও পূর্ববর্তী মেয়াদের মজুদের কাঁচামালের জের সহ একত্রে প্রতিষ্ঠানের বার্ষিক উৎপাদন ক্ষমতা 80%-এর অধিক হইবে না। আপনার অনুমোদন ক্ষমতা ছিল 70%, আপনি কিছু মাল চলে আসছে, সেক্ষেত্রে কি হবে। সেক্ষেত্রে হবে আপনি ব্যাংক গ্যারান্টি দিয়ে ছাড়াবেন, অনেক জটিল কথাবার্তা বলা আছে, অব্যাহতিতব্য অব্যাহতব্য এই সমস্ত কোনো কথা না। কথা হলো আপনাকে ব্যাংক গ্যারান্টি দেবেন। ব্যাংক গ্যারান্টি মানে কন্টিনিউয়াস, যতদিন পর্যন্ত এটা সেটেলমেন্ট না হবে ততদিন পর্যন্ত ওই অর্থ সরকারের কাছে আটকানো থাকবে। যদি এরকম হয় আপনি অতিরিক্ত পণ্য নিয়ে, অতিরিক্ত উপকরণ নিয়ে আসছেন, আপনি ছাড়করণ করাতে পারবেন, সেক্ষেত্রে আপনাকে ব্যাংক গ্যারান্টি দিতে হবে। আপনি ক্যাশ টাকা দিচ্ছেন না, কিন্তু ব্যাংক গ্যারান্টি দেবেন। এরপরে এই নিচের কথাবার্তা এগুলো মূল কথা হলো এটা, এরপরে যদি আপনি এন্টাইটেল পান আপনি ব্যাংক গ্যারান্টি ফেরত পাবেন, যদি এন্টাইটেল না পান আপনার ব্যাংক গ্যারান্টি ফরফেইট। সরকার কি করবে, ফরফেইট এর অর্থ হলো সরকারের পক্ষে এনক্যাশমেন্ট করে নেওয়া হবে। ঠিক কিনা, এইটুকু কোনো প্রশ্ন আছে কিনা, এইটুকু বুঝছেন কিনা, স্যার ব্যাংক গ্যারান্টি দিলাম। কোনো misunderstanding? স্যার বলেন। আমি হুম গ্যারান্টির টাকা দিলাম, সেটা কি যে পরিমাণ টাকার আমার মাল আসছে ওই টাকার যে পরিমাণ আমার শুল্ক আসে ওই টাকা, নাকি যে পরিমাণ টাকার আমি মাল আনছি ওই টাকা গ্যারান্টি দিতে হবে? কি পরিমাণ টাকা আমার ওই গ্যারান্টি? টাকার গ্যারান্টি কেন দেয়, সরকারের প্রাপ্যটা। একটা জিনিস মাথায় রাখতে হবে, সরকার কি চায় আপনার কাছে। আপনি চাইনা থেকে 1000 পিস ল্যাপটপ ইম্পোর্ট করছেন, সরকার আপনার সমস্ত ডিউটি মাফ করে দিচ্ছে, সরকার 1 টাকাও পাবে না। এখন কথা হলো এই 1000 পিস ল্যাপটপে সরকারের 5% শুল্ক আছে, হুম। 15% ব্যাট আছে, 20%। সরকার জি ওই স্যার। 20% বেশি আপনার ল্যাপটপের দাম তো আপনার কাছে চাইতে পারে, ল্যাপটপের মালিক কি সরকার? না স্যার, আমি লে- চাইতে পারবেন না তো, আপনার কাছে সরকার শুধু দাবি করতে পারে শুল্ক কর, অন্য কিছু দাবি করতে পারবেন না। এইটাতে যদি আপনি চুরি করেন, অসততা করেন, নন কমপ্লায়েন্ট হন, তখন ফাইন পেনাল্টি হইতে পারে। ঠিক আছে, কিন্তু মালের দাম তো সরকার আপনার কাছে চাইতে পারে না, কারণ মালের মালিক তো আর সরকার না। না স্যার। সরকার হলো ট্যাক্সের মালিক, শুল্ক করের মালিক। সব আইন যখন বলা হয়, কাস্টমস আইন, ভ্যাট আইন, যখন আপনি দেখেন সুন্দর করে লেখা থাকে, কি লেখা থাকে, এই আইনকে অধিকতর আধুনিকরণ করা, আন্তর্জাতিক আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ করা, ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিসকে অন্তর্ভুক্ত করা, ব্যবসা বাণিজ্যকে অধিকতর সুযোগ সুবিধা প্রদান করা। শেষে যে লেখা থাকে সরকারের রাজস্ব বৃদ্ধি জি করা, স্যার। বুঝলি। তো যত সরকার মনে করবেন, যত আইন করে, যত রুলস করে, যত রেগুলেশনস করবে, মনে করবেন সরকারের একটা উদ্দেশ্য থাকে। সরকারের সেই উদ্দেশ্য হলো বিজনেসকে সিস্টেমের ভিতরে আনা। এই সিস্টেম আনতে গেলে কন্ট্রোল হবে, রেগুলেশনস হবে, রেগুলেশনস এর বিভিন্ন ওয়ে থাকে, তার একটা হলো শুল্ক কর আরোপ করা। ঠিক না, আমরা অনেক সময় বলি ভাই তুমি একটা বিধিমালা করে দাও, বিধিমালা করে দাও। আপনি মনে করবেন যত বিধিমালা হবে তত আপনার জন্য, ব্যবসায়ীদের জন্য সুবিধা না অসুবিধা, আপনি কিন্তু জালের ভিতরে আটকাচ্ছেন। যত বিধিমালা হবে আপনাকে ওই বিধিমালা মানতে হবে না,
জি স্যার, মানতে হবে। যদি বিধিমালা না থাকতো তাহলে তো মানার দরকার ছিল না, নাকি? জি স্যার। হুম। এটা তো এইটার কথাবার্তার কথা হলো এটা, যদি আপনি অতিরিক্ত কাঁচামাল আনেন, আপনি সেটাকে ব্যাংক গ্যারান্টি দিয়ে ছাড়াবেন। ব্যাংক গ্যারান্টি দেওয়ার পরে যদি আপনি প্রাপ্যতা পান, আপনি ব্যাংক গ্যারান্টির ফ্যাসিলিটি পাবেন, আপনার ব্যাংক গ্যারান্টি আপনার পক্ষে অবমুক্ত করা হবে। যদি না পান, সরকার ক্যাশ করে নেবে। ঠিক আছে। ব্যাংক গ্যারান্টির বিপরীতে খালাসকৃত কাঁচামাল দ্বারা উৎপাদিত সমুদায় পণ্য রপ্তানির পরে রপ্তানির সপক্ষে ব্যাংকের সাথে যথাযথ পোস্ট রিয়েলাইজেশন সার্টিফিকেট বা প্রত্যয়নপত্র, লিয়েন ব্যাংকের প্রত্যয়নপত্র সহ অন্যান্য প্রয়োজনীয় দলিলাদি কমিশনার বা কাস্টমস বন্ড অথবা জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো কমিশনার অথবা কাস্টমসের নিকট দাখিল, দুইবার হয়েছে, একটু কেটে দেবেন, হ্যাঁ, দাখিল করা হলে কমিশনার প্রয়োজনীয় যাচাই বাছাই করিয়া রপ্তানি নিশ্চিত হইয়া আমদানি কাস্টমস হাউজে বা কাস্টমস স্টেশনে উক্ত ব্যাংক গ্যারান্টি অবমুক্তির প্রত্যয়নপত্র জারি করবেন। এই কথাবার্তাগুলোতে এত সময় বললাম, তাই না? সুন্দর করে 2 নম্বরে বলছে, ঠিক না? এই বুঝতে পারছেন কিনা? 2 নম্বরটা বুঝছেন? কোনো প্রশ্ন আছে 2 নম্বরে? 2 নম্বর আমরা যেটা পড়লাম, আপনারা বুঝছেন কিনা? জি স্যার, বুঝতে পারছি। এটা আলোচনা বসো, করছেন স্যার। আগে একটা পড়ছি। এখন কথা হলো এখন কথা হলো পণ্য ভিত্তিক আমদানি প্রাপ্যতা। ঠিক আছে। এত সময় আমরা পড়ছিলাম অ্যামালগামেশন। সোজা কথা হলো, এখন আমরা বলছিলাম আমার টোটাল উৎপাদন ক্ষমতা আছে 1000 মেট্রিক টন, আমি 700 মেট্রিক টন পাবো, আমি 7200 মেট্রিক, 7200 মেট্রিক, হ্যাঁ, 720 মেট্রিক টন পাবো, 730 মেট্রিক টন পাবো, 750 মেট্রিক টন পাবো, এরকম। এখন কথা হলো, পণ্য ভিত্তিক যদি হয়, সে আমার একটা সার তৈরি করতে হবে। তো সার তৈরি করতে হলে আমার কি কি ফ্যাব্রিক্স লাগবে, এই আমদানি প্রাপ্যতা কাস্টমসের অফিসাররা তৈরি করবে, এবং ওই প্রাপ্যতা প্রয়োজন অনুসারে আমি প্রাপ্যতা পাবো। এটা কথা হলো একটা। এখন কথা হলো আমদানি প্রাপ্যতার অনুমোদন এবং এককালীন মজুদ। আমি কতটুকু পণ্য মজুত করে রাখতে পারবো? সোজা কথা হলো সোজা কথা হলো আমার পণ্য ওয়্যার হাউসের অর্থ কি? ওয়্যার হাউসের অর্থ কি মজুত করে রাখা, নাকি অন্য কিছু? হুম, বলেন। আমি তো মজুত করে রাখতে পারবো না, আমি তো পণ্য মজুত করব। কতদিনের জন্য করব? কতটুকু পরিমাণ করব? আমার আমদানি প্রাপ্যতা আছে 7000 মেট্রিক টন। আমি 7000 মেট্রিক টন এনে মজুত করে রাখতে পারবো কিনা? আইন বলছে যে নো, তা পারবা না। নির্ণীত আমদানি প্রাপ্যতা অনন্য জয়েন্ট কমিশনার পর্যায়ের কর্মকর্তা অনুমোদন করিবেন, এবং অন্যান্য ক্ষেত্রে প্রতিষ্ঠানের আমদানি প্রাপ্যতা কমিশনার অনুমোদন করিবেন। ঠিক। কোন প্রতিষ্ঠানের প্রস্তাবিত প্রাপ্যতা মেশিনের উৎপাদন ক্ষমতার 60% অধিক হইলে এবং পূর্ববর্তী মেয়াদে ব্যবহৃত কাঁচামালের সহিত 20% পরিমাণ যোগ করিয়া বার্ষিক আমদানি প্রাপ্যতা নিরূপণের ক্ষেত্রে কমিশনারের অনুমোদন প্রয়োজন হইবে। সোজা কথা। আমরা এত সময় বললাম আমদানি প্রাপ্যতার অনুমোদন দেবে জয়েন্ট কমিশনারের নিচেই নাই এমন একজন অফিসার, জয়েন্ট কমিশনার দেবে, সেটাই কিন্তু বলি নাই। এটা ন্যূনতম জয়েন্ট কমিশনার। জয়েন্ট কমিশনার দিতে পারবে 80% পর্যন্ত। 80%-এর উপরে যদি হয়, তাহলে সেটা কমিশনারের কাছ থেকে নিতে হবে। তাহলে আমি এককালীন মজুদ কতটুকু রাখতে পারবো? এককালীন মজুদ আমরা দেখব কোন সময়ে ওয়্যার হাউসের এককালীন মজুদ কাঁচামালের পরিমাণ নির্ধারিত বার্ষিক আমদানি প্রাপ্যতার 1/3। তার মানে আমার যদি 1000 মেট্রিক টন প্রাপ্যতা থাকে, 333 মেট্রিক টনের বেশি কখনোই আমি মজুদ রাখতে পারবো না। অথবা গুদামের অনুমোদিত ধারণ ক্ষমতা, এই দুইয়ের মধ্যে যাহা কম। ঠিক আছে। তার মানে কি হলো, আমার যদি 600 মেট্রিক টন অনুমোদন থাকে, আমি 200 মেট্রিক টনের বেশি এককালীন গোডাউনে কখনোই রাখতে পারবো না। আমার বন্দরে যতই মাল এসে পড়ে থাকুক, আমার এই গোডাউনে আমার বন্দরে আসছে 100 মেট্রিক টন, আমার গোডাউন, আমার আমদানি প্রাপ্যতা হলো 600 মেট্রিক টন,
আমার গোডাউনে পড়ে আছে 200 মেট্রিক টন আগে আনা, সেটা আমি ব্যবহার করিনি, এইরকম যদি হয় তাহলে আমি ওই ডিটিপির সুযোগ সুবিধা এটা পাবো না, এটা ফেল করবে। তার মানে আমাদের বললাম গোডাউনে 1/3 সক্ষমতার বেশি মালামাল কখনোই রাখা যাবে না। এটা নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা? হুম, বুঝছেন কিনা? এটা কোনো প্রশ্ন? না স্যার। ওকে, এটা তো সহজ, তাই না? কোনো বিষয় না, ব্যাপারটা না। এইটা হলো। আর আমরা তো জানি পণ্যের বর্ণনা এবং এইচএস কোডের মিল তো থাকতেই হবে। এইচএস কোডের উল্লেখ না থাকলে তো পণ্যের শ্রেণীবিন্যাস হবে না। এইচএস কোডের মধ্য দিয়েই এইচএস কোড এবং পণ্যের শ্রেণীবিন্যাসের মধ্য দিয়ে পণ্যের শ্রেণীবিন্যাস হবে, এবং সেটাই কেবল শুল্ক মুক্তভাবে বের করার সুযোগ আছে। এখন আমরা একটু দেখব, এই পর্যন্ত আমাদের ক্লাস শেষ, আমরা আরো কিছু প্রশ্ন নেব। আমদানি প্রাপ্যতা মোটামুটি এখানে শেষ হবে। এখন গভর্নমেন্ট কিছুদিন আগে একটা এসআরও জারি করছে। কি করছে? এসআরও দিছে। সেটা হলো এসআরওটা হচ্ছে এটা দেখেন, এসআরও নম্বর 384। এই 384 নম্বর ধারায় আপনারা একটু পড়বেন। এত সময় যে আমরা বন্ড লাইসেন্স করলাম, আমরা জানি বন্ড লাইসেন্স নেওয়ার জন্যই কিছু সুনির্দিষ্ট শর্ত পরিপালন করা লাগে। বাংলাদেশের অনেক প্রতিষ্ঠান আছে যারা রপ্তানি করতে চায়, কিন্তু তাদের এই কোনো কোনো ক্ষেত্রে হয়তো বা কোনো কোনো কারণে তারা বন্ড লাইসেন্স পাচ্ছে না। এই জন্য সরকার কি করছে, 25শে সেপ্টেম্বর একটা এসআরও জারি করছে। সেটাতে বলা আছে কি দেখেন, শিল্প প্রতিষ্ঠান কর্তৃক রপ্তানির উদ্দেশ্যে পণ্য তৈরির কাঁচামাল বা উপকরণ আমদানির ক্ষেত্রে আরোপনীয় সমুদায় আমদানি শুল্ক, রেগুলেটরি ডিউটি, মূল্য সংযোজন কর, আগাম কর ও সম্পূরক শুল্ক যদি থাকে তা পরিশোধ ব্যতি রেখে এর সমপরিমাণ মূল্যের ব্যাংক গ্যারান্টি দাখিলের বিপদে নিম্নবর্ণিত শর্তে আমদানির সুবিধা প্রদান করিল। কি হবে? এইটা কি হবে? যার ওয়্যার হাউস লাইসেন্স নাই, ওয়্যার হাউস লাইসেন্স বিহীন। তার মানে ওই যে বললাম, আপনি যদি অনিয়মগুলো অথবা অতিরিক্ত শর্তগুলো অথবা অতিরিক্ত কন্ডিশন অথবা বাস্তবতার সম্পর্কে ধারণা রাখেন, আপনার এক্সেলেন্সি বাড়বে, আপনার প্রাইস বাড়বে, আপনার ভ্যালু এডিশন হবে, আপনার দাম বাড়বে। এখন আমরা যে এত কথা বললাম, আমরা এক সময় জানতাম যে বন্ডেড ওয়্যার হাউস লাইসেন্স থাকলে আমি কেবল শুল্কমুক্ত সুবিধা পাবো, তা না হলে আমাকে ডিউটি ড্রব্যাকে যাইতে হবে। আমি শুল্ক দিয়ে পণ্য নিয়ে আসবো, সেটা শুল্ক কর পরিশোধ করব নগদে, তারপরে যখন আমি এক্সপোর্ট করব আমি 8/7 ফেরত পাবো নির্দিষ্ট প্রক্রিয়ায় যদি আমি অ্যাপ্লিকেশন করি। সেগুলো আমরা দেখব, ডিউটি ড্রব্যাক কি, আমাদের একটা ক্লাসের ভিতরে একটা পার্ট থাকবে, পরবর্তী ক্লাসগুলো আমরা দেখব। কিন্তু এই 25 সালের 25শে সেপ্টেম্বর 384 নম্বর এসআরতে সরকার বলছে যে নো, যদি এরকম কোনো প্রতিষ্ঠান হয়, সে উপকরণ আমদানি করে, সেইটা দেশে ফিনিশ প্রোডাক্ট তৈরি করে, কিন্তু তার ওয়্যার হাউস লাইসেন্স নাই, বন্ড লাইসেন্স বিহীন, তাহলে সে যদি যথাযথভাবে পণ্য প্রস্তুত করে বিদেশে রপ্তানি করতে পারে, তাহলে আমদানি পর্যায়ে তার যাবতীয় আমদানি শুল্ক, সম্পূরক শুল্ক, রেগুলেটরি শুল্ক, ভ্যাট সব কিছু থেকে অব্যাহতি প্রদান করবে, দেওয়া লাগবে না, না দিয়েই সে ছাড়াতে পারবে। কিভাবে দেবে না? ক্যাশে দেবে না, কিন্তু সে একটা ব্যাংক গ্যারান্টি দেবে। ব্যাংক গ্যারান্টি দিলে কি হবে? তার তো টাকা ইনভলভমেন্ট হবে না, ব্যাংক থেকে একটা অল্প মার্জিন দিয়ে গ্যারান্টি নিয়ে আসবে। ঠিক যখন এই মালটা তার এক্সপোর্ট হবে, ব্যাংক থেকে পোস্ট রিয়েলাইজেশন সার্টিফিকেট নিয়ে আসবে, তখন কি হবে? তার এই ব্যাংক গ্যারান্টিটাকে অবমুক্ত করে দেওয়া হবে। তার মানে সরকার চায় অল দ্য টাইমস টু এনহ্যান্স দ্য এক্সপোর্ট। তো যেহেতু আমাদের দেশে রিসোর্স কম, প্রাইমারি রিসোর্স কম, সেই জন্য আমাদের পণ্য উৎপাদনের জন্য বিদেশ থেকে র মেটেরিয়ালস ইম্পোর্টের প্রয়োজন হয়। এই জন্য সরকার এই ফ্যাসিলিটেশন করছে যে তোমার বন্ড লাইসেন্স না থাকলেও তুমি উপকরণ আনো, সেটাতে ব্যাংক গ্যারান্টি দিয়ে ছাড়াও পণ্য এক্সপোর্ট হবে, তুমি সেটা ফেরত নিয়ে যাবে।
এটা আপনার পড়ছি, এটার কিছু কন্ডিশনস আছে, বেসিক কন্ডিশন হলো এটা, আপনারা একটু পড়বেন, পড়লে দেখবেন অনেকগুলো বিষয় আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। এই পর্যন্ত আজকে আলাপ করা হইলো, মোটামুটি আমরা আলাপ করছি। এরপরে কোনো প্রশ্ন আছে কিনা প্রশ্নগুলো বলবেন, এবং সেটাকে আমরা একটু প্রশ্ন উত্তর নেব, তারপর আজকে সেশনটা আমরা শেষ করব। কোনো প্রশ্ন যদি থাকে, প্রশ্ন অথবা পরামর্শ যদি থাকে, সেটা আলাপ করবেন, বলবেন। স্যার এই যে প্রাপ্যতা যে আমি নেব, এটার জন্য তো কোনো ফি দেওয়া লাগে নাকি এটা? হুম। এই প্রাপ্যতা যে আমি নেব স্যার, অ্যাপ্লাই করব, এর জন্য কি কোনো ফি দিতে হয় বন্ডের নাকি? সময় না, প্রাপ্যতার জন্য আপনার আর অতিরিক্ত পয়সা করে দেওয়া লাগবে না। আপনি যখন বন্ড লাইসেন্স নেবেন তখন তো আপনি সেখানে ফি দিয়ে দেবেন। আর স্যার এই আপনার আলোচনায় যেটা বুঝতে পারলাম, এই প্রাপ্যতার জন্য আমি যে যখন তখন আবেদন করতে পারতেছি, যদি আমার প্রয়োজন হয় কমানো আপনার বা। প্রয়োজন তো আপনাকে 1 বছরের জন্য প্রাপ্যতা দিবে, ঠিক আছে। না, এটা তো স্যার নির্দিষ্ট কোনো সময় নাই যে আমার জানুয়ারিতে অ্যাপ্লিকেশন করতে হবে নাকি মার্চে অ্যাপ্লিকেশন করতে হবে, এমন কিছু আছে নাকি স্যার? না, ওই যে আমি দেখলাম, আমরা ওইটা নাই, আমরা দেখালাম না। এটা আমি আমি দেখাচ্ছি কি, এন্টাইটেলমেন্ট একে কবে দিচ্ছে, একে কবে দিচ্ছে 16/9/2025, তাই না? জি একে স্যার। কবে দিচ্ছে 14/10/2025। ঠিক আছে, এইটা সারা বছরও দিতে থাকবে। ওই আপনি যেই যেই জায়গা থেকে, ওই জায়গা থেকে, যে জানুয়ারি হয়েছে তার পরবর্তী বছর জানুয়ারিতে শেষ হবে, যে মার্চে নিচে তার ফেব্রুয়ারিতে শেষ হবে, এইভাবে। এটার কোনো ও, ইয়ে নাই, জি স্যার। টাইমিং নাই, এটা নাই। স্যার ওই যে উম, সর্বশেষ যে কথাটা বললেন, সেটা আমাদের মতো ছোট ব্যবসায়ী তাদের জন্য খুবই আর কি ইফেক্টিভ। এই বিষয়টা স্যার আরো বিস্তারিত জানা লাগবে স্যার। ব্যাংক গ্যারান্টি দিয়ে মাল সারানো আবার এক্সপোর্ট এটা করা। পড়েন, এটা পড়েন, হ্যাঁ ওইটা পড়েন, ওইটা ওইটা নিয়ে আমরা একটু আলাপ করতাম, তো আজকে সময়ও নেই। আর কথা বলতে বলতে এমন একটা অবস্থা, আজকে আপনারা তো বেশি কথা বলেননি, আমার মাথা ঝিমঝিম হয়ে গেছে, হ্যাঁ। তা ওইটা নিয়ে আলাপ করা যাবে, সমস্যা নেই, যাদের ইন্টারেস্ট আছে এটা নিয়ে জি আমরা স্যার। আলাপ করতে পারবো। সোজা কথা হলো দুটো অপশন। একটা অপশন হলো, এতদিন ছিল যে আমি পণ্য র মেটেরিয়ালস ইম্পোর্ট করব, ইম্পোর্ট করার সময় কাস্টমসের অ্যাসিস্ট্যান্ট কমিশনারের নিম্নে নয় এমন একজন অফিসারকে আমি বন্দরে ইনফর্ম করব যে আমার এটা এক্সপোর্ট হবে। তখন এই পণ্য দিয়ে যদি আমি এক্সপোর্ট করি, তাহলে আমি যে ডিউটি ভ্যাট দিয়ে আসছিলাম তার 8/7 আমি ফেরত পাবো। তার মানে কি জি হলো, 100 টাকায় কিন্তু আমি 8 টাকা খরচ করলে কিন্তু আমি 7 টাকা পাচ্ছি, 1 টাকা পাচ্ছি না। ঠিক আছে, জি স্যার। তার মানে প্রায় 13% আমার লস হচ্ছে, হ্যাঁ। এখন যেটা করছে সেটা, এটা যদি হয়, আমাকে টাকা দেওয়া লাগবে না, আমি ব্যাংক গ্যারান্টি দেব, আমার ফাইন্যান্স ইনভলভমেন্ট হবে না, ফুল টাকা আমি ফেরত পাবো। এটা জি স্যার, লুক লাইক এই বন্ডের বন্ডের মতন সুবিধা পাবো। একেবারে বন্ড ফ্যাসিলিটেশন। মাত্র আমার বন্ড। টাকা কিছু আগে দিয়ে গ্যারান্টি নিতে হবে স্যার। হুম। শুধু ওই গ্যারান্টি, টাকা জমা দিয়ে ব্যাংক গ্যারান্টিটা নিতে হবে স্যার, ব্যাংক আচ্ছা গ্যারান্টি, তাইলে। আপনার যদি ব্যাংকের স্যাংশন থাকে, আপনার 10%-এর স্যাংশন আছে, তাহলে আপনি 1 লাখ টাকা দেবেন, মাত্র 10,000 টাকা দিলে হয়ে যাবে। জি আপনার স্যার। ব্যাংকের সাথে সম্পর্ক ভালো, ব্যাংক গ্যারান্টি দেবে, সেখানে ব্যাংক আপনার কাছ থেকে কিছু কমিশন নেবে। কারো কাছ থেকে জি 20 পয়সা নেই, কারো কাছ থেকে 30 পয়সা নেই কোয়ার্টারে, কারো কাছ থেকে 40 পয়সা নেই, যেভাবে পারে সেভাবে নেবে। ঠিক আছে। জি স্যার। তো আপনি আপনি বন্ড লাইসেন্স পাচ্ছেন না, তাহলে আপনার জন্য এটা ভালো হলো না? জি স্যার, এই বিষয়টা নিয়ে নেক্সট ক্লাসে একটু একটু বিস্তারিত আলোচনা করেন স্যার। করা যাবে, আপনাদের ইন্টারেস্ট থাকলে তো সেটাই আলোচনা কথা হলো, সেটা আর কি। আপনি জি যেটা স্যার। শুনতে চাবেন আমাদেরকে সেটাই তো বলতে হবে নাকি। শীত মাস, শীত আগে বলে না, আপনি যদি, আপনি যদি কি করেন, শীতকালে যদি আপনি কি করেন, আপনি যদি ওই পয়লা বৈশাখের মতো পান্তা ভাত আর ইলিশ মাছ নিয়ে বসেন, আপনার বিক্রি হবে? হবে বলেন, হবে না তো। আপনাকে শীতকালে ভাপা পিঠা বেচতে হবে, জ্যাকেট বেচতে হবে নাকি। জি স্যার। এইটাই আর কি, তো যেটা নিড আছে সেটাই তো চলবে। এখন আপনার নিড যদি এটা থেকে ডেফিনিট, আমরা উইল গো দ্যাট, দ্যাট ওয়ে, দ্যাট টার্মিনাল, আমরা সেটাতেই যাব, সমস্যা নেই। জি ঠিক স্যার। আছে, আর কোনো প্রশ্ন? এনি কোয়েশ্চেন ফাদারমোর? যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা এই জায়গায় শেষ করব নাকি? জি স্যার। ওকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। নমস্কার।